যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা যারা আজকের ক্লাসে জয়েন করেছো সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। তোমরা যারা বিসিএস সহ বিভিন্ন সরকারি যে চাকরিগুলো আছে সে চাকরির জন্য যে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের উদ্দেশ্যে প্রথমত আমি বলবো, আগামীতে যে চাকরিটি তোমরা পেতে চাচ্ছ বিসিএস সহ, বিসিএস অ্যান্ড আদার্স, এই চাকরি পাওয়াটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আমি এটিকে ডিফিকাল্ট বলবো না, ইম্পসিবল বলবো না, এটিকে বলবো চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং এই অর্থে যে চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাদেরকে যথেষ্ট প্রস্তুতি নিতে হবে। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের যে আশঙ্কা আমরা প্রতি বিসিএসে করে থাকি সেটি হয়তো আগামীতে থাকবে না। ইতোমধ্যে আমরা অবগত হয়েছি পাবলিক সার্ভিস কমিশন তার নিজস্ব প্রেসে বিসিএস পরীক্ষার প্রশ্ন ছাপাবে আগামীতে। তবে সেটি না হওয়া পর্যন্ত হয়তো বাংলাদেশ আর্মির যে প্রেস আছে সেখান থেকে তোমাদের বিসিএস পরীক্ষার প্রশ্ন ছাপাবে বা ছাপাতে পারে। বিসিএস সংক্রান্ত এক নম্বর একটা তথ্য। 2 নম্বর তথ্য হচ্ছে যে বিসিএস পরীক্ষার 3টি ধাপ। হ্যাঁ, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিসিএস পরীক্ষার 3টি ধাপ, প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা। এই 3টি ধাপ যারা অতিক্রম করবে, অর্থাৎ ভাইবা যারা পাশ করবে, আলটিমেটলি তারা ক্যাডার কিংবা নন ক্যাডার যে কোনো একটা চাকরি পাবে। তাহলে দেখো তোমাদের জন্য কিন্তু চাকরিটা খুব সহজ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রিলিমিনারি পাশ করবা, লিখিত পাশ করবা, ভাইবা পাশ করলেই নন ক্যাডার বিধিমালা সেটি সংশোধনী আনা হয়েছে বা সেটি সংশোধনী আনবার ব্যাপারে অলরেডি পিএসসি একটা সিদ্ধান্তে আসছে। তাহলে ভাইবা পাশ হলে তুমি একটা চাকরি পাচ্ছ, এটা বিসিএস এর ক্ষেত্রে। 3 নম্বর কথা হচ্ছে যে বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া এটা আগামীতে অত্যন্ত ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল হবে। ইনফ্যাক্ট দোজ হু আর কোয়ালিফাইড তোমরা এই চাকরিগুলো পাবা। আরেকটি সংবাদ আমি বলে রাখি, তোমাদের আগামীতে বিসিএস এর চাকরিটিকে আরও বেশি লোভনীয় করবার জন্য, মেধাবীদেরকে এই চাকরিতে সম্পৃক্ত করবার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে এবং তোমাদের বেতন স্কেল সহ অনেক সুযোগ সুবিধা কিন্তু বাড়বে। কাজেই বিসিএস প্রার্থী যারা, বিশেষ করে যারা বিসিএস প্রার্থী, তারা এই বিসিএস এর চাকরিটিকে, ওয়ালাইকুম সালাম আমার প্রাণপ্রিয় স্যার, থ্যাংক ইউ সো মাচ রিয়াদ। বিসিএস চাকরিটি তোমাদেরকে কনফার্ম করার জন্য এখন থেকে তোমাদেরকে সিরিয়াসলি প্রস্তুতি নিতে হবে। এবং বিসিএস এর চাকরির পাশাপাশি তোমরা যারা অন্যান্য চাকরির প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে প্রাইমারি, এনটিআরসিএ, তারপরে আদার্স যে জবগুলো আছে, তোমরা ইতোমধ্যে জ্ঞাত হয়েছো যে এই চাকরিগুলোতে আগে আমরা এমসিকিউ বা বৃত্ত ভরাট করে, প্রাইমারি চাকরিতে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন বা বৃত্ত ভরাট করে আমরা চাকরি পেয়ে যেতাম। কিন্তু আগামীতে শুধু বৃত্ত ভরাট করে তোমার চাকরি হবে না, খাতা কিন্তু লিখতেও হবে, অর্থাৎ রিটেন টেস্ট। তোমাদের প্রিলিমিনারি টেস্ট থাকবে এমসিকিউ পদ্ধতিতে। এই এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পাশ করবার পরে তোমাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যেটা রাইটিং সিস্টেমে তোমাকে লিখতে হবে। এরপরে এই পরীক্ষায় পাশ করার পরে তোমাদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় পাশ করার পরে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত চাকরিটি পাবা। তো তোমরা জানো যে বিসিএস জব মেডিসিন এটি বাংলাদেশের একটি অনলাইন এবং অফলাইন সমান্তরাল একটি প্ল্যাটফর্ম। এখানে যারা শিক্ষক হিসাবে ক্লাস নিচ্ছি তোমাদেরকে, বিশেষ করে আমি মিলন স্যার, এখানে একাডেমিক অ্যাডভাইজার এবং হেড অফ বিসিএস প্রোগ্রামের দায়িত্বে আছি। তোমাদের আগামীতে চাকরি প্রার্থী যারা, এই চাকরির ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হবে প্রশ্ন পদ্ধতিতে, তোমরা সর্বোচ্চ আপডেট থাকবে ইনশাল্লাহ, সেভাবে তোমাদের প্রস্তুত করা হবে। তবে ইতিমধ্যে হয়তো জেনেছো বিসিএস গেইনার বলে জব মেডিসিনের একটি অঙ্গ প্রতিষ্ঠান লঞ্চ করেছে অতি সম্প্রতি। বিসিএস প্রার্থীদেরকে বিসিএসে চাকরি উপযোগী করবার জন্য সর্বোচ্চ অভিজ্ঞ সম্পন্ন শিক্ষকদেরকে সম্পৃক্ত করা হয়েছে। আর তোমরা যারা মনে করছো যে প্রাইমারি সার্কুলার কবে দিবে, এনটিআরসি সার্কুলার কবে দিবে, কোন চাকরি সার্কুলার কবে দিবে, সে পর্যন্ত অপেক্ষা করবা, ভুল করবা। আমি আবারও বলছি, ভুল করবা। তোমাদের সার্কুলার যে কোনো মুহূর্তে হয়ে যাবে, প্রাইমারি সার্কুলার বা এনটিআরসি সার্কুলার যে কোনো মুহূর্তে হয়ে যাবে। আর সার্কুলার হয়ে যাওয়ার পরে তুমি চোখে কিন্তু অন্ধকার দেখবা যে কোনটা রেখে কোনটা পড়বো। কাজে এভরি মোমেন্ট ইউ হ্যাভ টু প্রপারলি ইউটিলাইজ, প্রতিটা মুহূর্তে তোমাকে ইউটিলাইজ করতে হবে।
আমি তোমাদেরকে এতটুকু বলবো, আমার ক্লাস যেদিন থাকবে সেই ক্লাসে তোমরা পার্টিসিপেট যারা করবা, এটা আমি ওপেনলি বলে দিচ্ছি তোমাদেরকে, যারা অ্যাডমিটেড হতে চাবা আমার নাম ধরে বলবা এবং বিশেষ ডিসকাউন্টে তোমাদের সুযোগ দেওয়া হবে, এটা আমি প্রতিদিন বলে দিচ্ছি। আর চাকরির জন্য নিজেদেরকে প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে করবা, কারণ চাকরি প্রার্থী এই পরিচয় আর চাকরি পাওয়ার পরিচয় কিন্তু এক না। সবাই আবেদন করলেও সবাই চাকরি পাবে না, যারা এগিয়ে থাকবে। সার্কুলার হবে, তোমাদেরকে সুনির্দিষ্ট গাইডলাইন ফলো করতে হবে। হ্যাঁ, 3 থেকে 4 মাস পর। আচ্ছা, যাই হোক, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু তোমাদের কমেন্টগুলো পড়ি। প্রিলিমিনারি পর কতদিন রিটেন পরীক্ষা হতে পারে? ভেরি গুড। অলরেডি পিএসসি একটা বার্ষিক ক্যালেন্ডার করতে যাচ্ছি, উইথিন 350 ডেজ। টোটাল প্রসিডিউর অফ বাংলাদেশ সিভিল সার্ভিস উইল বি কমপ্লিটেড। 350 দিনের মধ্যে প্রিলি লিখিত ভাই বানিয়ে পিএসসি কমপ্লিট করে দিবে। সো তোমাদের চাকরির যে জায়গাটি ওর মধ্যেই, ধরো প্রিলি পাস করলে বিসিএসে লিখিত পরীক্ষার সুযোগ পেলে, লিখিত পাস করলে ভাইবাতে সুযোগ পেলে, ভাইবার রেজাল্ট দিয়ে দিল, দেওয়ার পরে ওই ভাইবার রেজাল্টের আগে, এই মুহূর্তে রেজাল্টের আগে সরকারের পক্ষ থেকে তোমার রিকুইজিশন পাঠানো হলো কোন মিনিস্ট্রি, কোন ডিপার্টমেন্টে কতটা পোস্ট ফাঁকা আছে, অ্যাকর্ডিং টু ইউর মেরিট, ওর মধ্যে তুমি হয়ে গেলে। খুব সুন্দর একটা সিস্টেম। হ্যাঁ, তো তোমাদেরকে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো। তোমরা প্রত্যেকে একটু শেয়ার করবা, মেনশন করবা যারা চাকরি উপযোগী হবার জন্য বা অলরেডি হয়েছে এবং প্রস্তুতি নিচ্ছে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদেরকে পড়াবো। এবং তোমরা অনেকে জানো প্রাইমারি কি লিখিত এক্সাম হবে? হ্যাঁ, প্রাইমারি লিখিত এক্সাম হবে। ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ। আপনি আমার আইডল, থ্যাংক ইউ সো মাচ শরীফুল। তো আমি তোমাদেরকে এতটুকু বলবো, তোমরা জব মেডিসিন এবং বিসিএস গেইনার প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা 3টার সমান্তরাল প্রস্তুতি তোমরা নিবা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমাদের ভাইবা যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কিন্তু আমি নিব। হ্যাঁ, এখানে নিব, এখানে ক্লাসগুলো নিব, অনলাইনে নিব, অফলাইনে নিব। তো সুতরাং তোমরা জাস্ট আমার কথাগুলো ফলো করবা। স্যার আমাদের কত পেলে ভাইবাতে ডাক পাবো? হ্যাঁ, এটা তো এখনো সিদ্ধান্ত এখনো বাস্তবায়িত হয়নি, এটা পরে বলা যাবে। আচ্ছা, আজকে আমাদের যে প্রিপারেশনটি থাকবে এটি হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসের সর্বোচ্চ প্রস্তুতি নিব। আজকের প্রিপারেশনটি হবে কম্বাইন্ড প্রিপারেশন, মানে সেম টপিক থেকে প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা প্রশ্ন কেমন হতে পারে। এটা মূলত বিসিএস কেন্দ্রিক প্রস্তুতি। একই সাথে তোমরা বিসিএস এর বাইরেও অনেক সময় প্রস্তুতি নিয়ে থাকো, যে স্যার বিসিএস এর প্রস্তুতি নিলে পারে আমাদের অন্যান্য চাকরির প্রস্তুতি যে হয়ে যায় তার প্রমাণটাকে আজকে আমি তোমাদেরকে সেভাবে পড়াবো। হ্যাঁ, প্রত্যেকে কাগজ কলম নিয়ে রেডি হয়ে যাও। তো তোমাদের কমেন্টগুলো একটু দেখি। হ্যাঁ, নমস্কার, আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো, তোমাদের সবার কমেন্ট হয়তো আমি পড়তে পারছি না, বাট প্রত্যেকে কিন্তু আমার সমান গুরুত্বের মধ্যে আছো। এভরিবডি আমার কাছে আমি তোমাদের প্রত্যেকের প্রতি কনসেন্ট্রেটেড। আজকে আমাদের টপিকটা হবে জিওপলিটিক্স অ্যান্ড আদার্স। জিওপলিটিক্স এবং ওশেনিয়া মহাদেশের হিস্ট্রি। তো আমি তোমাদেরকে এমনভাবে পড়াবো যেগুলো মূলত কোনো গাইড বই আছে সেই তথ্যগুলো তোমাদেরকে আমি উপস্থাপন করবো না, তাই তো? গাইড বই যেগুলো আছে ওগুলো তো পড়ার দরকার, ওটা তো বইয়ের মধ্যে দিয়ে আছে। হ্যাঁ, একটু কমেন্টগুলো তোমাদেরকে পড়ি। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, আমাদের শুরুতে যে টপিকটি থাকবে সেটা হচ্ছে জিওপলিটিক্স। জিওপলিটিক্স। এখন প্রথমে তোমাদের কাছে আমার হাম্বল এক্সপেকটেশন, প্রত্যেকে জিওপলিটিক্সের বাংলাটা বলো। হ্যাঁ, তোমরা যারা অনলাইনে ক্লাস করছো তোমরা বলো যে এটির বাংলাটা কি। দেখি তোমাদের বাংলাটা শুনে আমি লিখব। জিওপলিটিক্সের বাংলাটা কি বলো দেখি, কে কমেন্ট আগে করতে পারো? আচ্ছা, জিওপলিটিক্সের বাংলাটা কি সেটা একটু বলো। ঠিক আছে, তোমরা জিওপলিটিক্সের বাংলা অর্থ হচ্ছে যে ভূ রাজনীতি। আমরা আগে প্রথমে জিওপলিটিক্স শব্দটিকে একটু এক্সপ্লেনেশন দিব, তারপরে ভূ রাজনীতিতে যাব। হ্যাঁ, লিমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা জিওপলিটিক্স
এই জিওপলিটিক্স শব্দটির প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে জিও, আর দ্বিতীয় যে শব্দটি পাচ্ছি সেটি হচ্ছে পলিটিক্স। পলিটিক্স, তাহলে জিওপলিটিক্স শব্দটির প্রথম অংশে আমরা কি পাচ্ছি? জিও, আর দ্বিতীয় অংশে কি পাচ্ছি? পলিটিক্স। এবার আমরা যদি জিও শব্দটিকে বাংলা করি তাহলে জিও শব্দটির অর্থ হচ্ছে এরকম যে ভূমি কিংবা ভূখণ্ড কিংবা কোনো একটি নির্দিষ্ট অঞ্চল কিংবা আরো অন্যান্য কিছু, অন্যান্য। আর পলিটিক্স, এই পলিটিক্স শব্দটির বাংলা যদি আমরা করি তাহলে কি দাঁড়ায়? রাজনীতি। এখন আসি রাজনীতি জিনিসটা কি। এই রাজনীতির মধ্যে আবার দুটো শব্দ আছে, একটা রাজ, একটা নীতি। এখন রাজ শব্দটিকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এখান থেকে যে শব্দগুলো আসে সেটি হচ্ছে রাজা কিংবা রাজ্য। আর নীতি শব্দটিকে যদি আমরা বাংলা করি, একটু বাংলা শব্দ, তাহলে নীতি শব্দটির বাংলা অর্থ হচ্ছে আদর্শ। তাহলে রাজনীতি শব্দটির অর্থটা কি দাঁড়াচ্ছে? রাজা একটা রাজ্যকে পরিচালনা করবার জন্য যে আদর্শ বা নীতি গ্রহণ করে সেই নীতিকে কি বলে? রাজনীতি। তাহলে রাজা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যাই বলি না কেন, সম্রাট, বাদশাহ যাই বলি না কেন, একটা রাজ্যকে কিংবা একটা ভূখণ্ডকে পরিচালনা করবার জন্য তিনি যে নীতি গ্রহণ করে সেই নীতিকে কি বলা হয়? রাজনীতি। অর্থাৎ রাজনীতি মানে হচ্ছে যে রাজ্য পরিচালনার নীতি। আমার ক্লাসে তোমাদেরকে টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করে বুঝাচ্ছি, সরাসরি আমি প্রশ্নের উত্তরে যাচ্ছি না। তাহলে রাজনীতি শব্দটির অর্থ হচ্ছে যে রাজা বা রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান একটা রাজ্য পরিচালনা করবার জন্য যে নীতি গ্রহণ করে সেই নীতিকে বলা হয় রাজনীতি। রাজনীতির দুটো অংশ আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ এবং একটা হচ্ছে আন্তর্জাতিক। তাহলে পলিটিক্স দুই ধরনের, কি কি? একটা ইন্টারনাল পলিটিক্স, একটা এক্সটার্নাল বা ইন্টারন্যাশনাল পলিটিক্স বা গ্লোবাল পলিটিক্স। তাহলে প্রত্যেকে একটু কমেন্ট করবা। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তাহলে পলিটিক্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল পলিটিক্স বা ডোমেস্টিক পলিটিক্স, আর একটা হচ্ছে এক্সটার্নাল পলিটিক্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্স বা গ্লোবাল পলিটিক্স। এখন আসি, এই যে রাজনীতি, সে রাজনীতিটা যদি আবর্তিত হয় কোন একটা নির্দিষ্ট ভূমি কেন্দ্রিক, ভূখণ্ড কেন্দ্রিক, অঞ্চল কেন্দ্রিক, তাহলে সেই রাজনীতিকে কি বলা হয়? ভূরাজনীতি। তাহলে একটা ভূখণ্ডকে কেন্দ্র করে যে রাজনীতি, সে রাজনীতিকে কি বলা হয়? ভূরাজনীতি। একটা ভূখণ্ড, তাহলে একটা ভূখণ্ড কেন্দ্রিক রাজনীতি ভূরাজনীতি। তাহলে ভূরাজনীতি কথাটাকে যদি আমরা এক শব্দে কি লিখব? নির্দিষ্ট ভূখণ্ড কেন্দ্রিক যে রাজনীতি। লেখো, প্রত্যেকে লেখো, নির্দিষ্ট। আমি যদি জিওপলিটিক্সটাকে খুব আপার লেভেলে পড়াই সেক্ষেত্রে হয়তো অনেকের ক্ষেত্রে প্রিলিমিনারি, শুধু প্রাইমারিতে শুধু প্রিলিমিনারি হবে না, প্রাইমারিতে প্রিলিমিনারি হবে প্লাস লিখিত হবে প্লাস ভাইবা হবে। চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তো ভালো সংবাদ। ফাঁকিবাজিতে চাকরি হবে না, প্রশ্ন আউট করে চাকরি হবে না, এটা তো ভালো সংবাদ। তাহলে নির্দিষ্ট ভূখণ্ড কেন্দ্রিক, আমি একটা সংজ্ঞা তোমাদেরকে লিখাবো, নির্দিষ্ট ভূখণ্ড কেন্দ্রিক যে রাজনীতি, সে রাজনীতিকে কি বলা হয়? কি বলা হয়? ভূরাজনীতি। এবার যদি আমরা এটিকে ইংরেজি থেকে ব্যাখ্যা করি তাহলে পলিটিক্স জিওকেন্দ্রিক, সেই পলিটিক্সকে বলা হয় জিওপলিটিক্স। জিওকেন্দ্রিক পলিটিক্সকে বলা হয় জিওপলিটিক্স। ভূখণ্ড কেন্দ্রিক রাজনীতিকে বলা হয় ভূরাজনীতি। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে যখন কোনো ভূখণ্ড গুরুত্ব পায় তখন সে ভূখণ্ড কেন্দ্রিক রাজনীতিকে বলা হয় ভূরাজনীতি। এখন কোনো ভূখণ্ড গুরুত্ব পায় কোন কোন কারণে? প্রথমত গুরুত্ব পায় যে সেই ভূখণ্ডে কোনো ন্যাচারাল রিসোর্সেস, বাংলা কি বলে? প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ আছে কিনা। তাহলে কোনো ভূখণ্ডে, যেমন মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য, এই যে মধ্যপ্রাচ্য আমরা অনেকেই নাম শুনছি, মিডল ইস্ট, এই মিডল ইস্ট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এলাকা, অঞ্চল, রিজিয়ন। এবং এই মিডল ইস্ট মূলত এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ এবং ইউরোপ মহাদেশের
সংযোগ স্থলে অবস্থিত এই অঞ্চলটি। এশিয়া মহাদেশের মূলত দক্ষিণ পশ্চিম এশিয়া এবং উত্তরাঞ্চলে আফ্রিকা, এই অঞ্চলটা নিয়ে একটা বিশেষ অঞ্চল, তার নাম হচ্ছে মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট। এখানে প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্সেস রয়েছে, প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস, এগুলো রয়েছে। হ্যাঁ, যে কারণে এই ভূখণ্ডটুকু আন্তর্জাতিক রাজনীতিতে খুবই গুরুত্ব পায়। বিশ্বের পরাশক্তি, সুপার পাওয়ার, গ্লোবাল পাওয়ার, বৈশ্বিক শক্তি, পটেনশিয়াল সুপার পাওয়ার, তারপরে মেজর পাওয়ার, গ্রেট পাওয়ার, রিজিওনাল পাওয়ার যে রাষ্ট্রগুলো, তারা মিডল ইস্টের উপর একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে চায়, মানে মিডল ইস্টকে তাদের কন্ট্রোলে রাখতে চায়। তাহলে মিডল ইস্টের গুরুত্বটা কি? মিডল ইস্টে হিউজ পরিমাণ ন্যাচারাল রিসোর্সেস রয়েছে। আবার যদি আমরা দেখি যে এই যে বে অফ বেঙ্গল, যেখানে ইন্ডিয়া আছে, এখানে মিয়ানমার আছে, এখানে থাইল্যান্ড আছে, এখানে আমাদের বাংলাদেশ রয়েছে। এই যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল পলিটিক্সে ইম্পর্টেন্স পাচ্ছে, তাহলে বাংলাদেশে কি হিউজ পরিমাণ ন্যাচারাল রিসোর্সেস রয়েছে? সার্টেনলি নট দ্যাট, বাট বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশন খুব ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে। সেই জায়গাটার নাম কি? বে অফ বেঙ্গল। যার এইদিকে আছে স্ট্রেট অফ মালাক্কা, এইদিকে আছে তোমার প্যাসিফিক রিজিয়ন। তাহলে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বটা কি? খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, কিন্তু এটা লিখিত ভাইভাতে সহ তোমাদের জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ হ্যাঁ, রাজনৈতিক বিজ্ঞান। হ্যাঁ, যাই হোক, তাহলে এখানে আসো, সেটা হচ্ছে যে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বটা হচ্ছে বাংলাদেশের অবস্থান কোথায়? বঙ্গোপসাগরের পাশে। তাহলে বঙ্গোপসাগরটা আবার বৃহত্তর একটি মহাসাগরের অংশ, যার নাম হচ্ছে ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশান হচ্ছে তোমার পৃথিবীর থার্ড লার্জেস্ট ওশান, অর্থাৎ লার্জেস্ট ওশান কি? প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর। সেকেন্ড লার্জেস্ট কি? আটলান্টিক ওশান। হ্যাঁ, তারপরে থার্ড লার্জেস্ট কি? ইন্ডিয়ান ওশান। তাহলে ইন্ডিয়ান ওশানের মধ্যে কিন্তু চলে যাচ্ছে বে অফ বেঙ্গল, আর এই অঞ্চলটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। গ্লোবাল পলিটিক্স ইন্ডিয়ান ওশান আর প্যাসিফিক বলতে এই রিজিয়নকে বলা হয় ইন্দো প্যাসিফিক রিজিয়ন। কি বলা হয়? ইন্দো প্যাসিফিক রিজিয়ন। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। ইন্দো প্যাসিফিক রিজিয়ন না, সেটা ভিন্ন কথা। এশিয়া এবং ইউরোপকে একত্র করে বলে ইউরেশিয়া, এবং ইউরোপ দুটা মহাদেশকে একত্র করলে সেটাকে বলে ইউরেশিয়া। যেমন রাশিয়া ইউরেশিয়ার মধ্যে পড়ে। রাশিয়ার ভৌগোলিক আয়তন এশিয়ার মধ্যে, বাট তার ক্যাপিটাল সিটি মস্কো, সেটা ইউরোপের মধ্যে, তাই এটিকে বলে ইউরেশিয়া। তুরস্ক আছে, রাশিয়া আছে, আজারবাইজান, আর্মেনিয়া আছে, হ্যাঁ, জর্জিয়া আছে, এরকম আছে। বে অফ বেঙ্গল। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড সমস্যা হচ্ছে স্যার? সাউন্ড সমস্যা হচ্ছে নাকি? বাকিদের কি অবস্থা? ইন্ডিয়ান ওশান আর প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চলকে বলা হয় ইন্দো প্যাসিফিক রিজিয়ন। তাহলে গ্লোবাল পলিটিক্সে এই অঞ্চলটা খুবই গুরুত্ব পাচ্ছে। কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ, তাহলে প্রশ্নটি সাউন্ড প্রবলেম কি বলো? বাকিদের কি অবস্থা? শব্দ সমস্যা হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, তাহলে সোহাগ, সাউন্ডে প্রবলেম বলে? আচ্ছা, মাঝে মাঝে সাউন্ড সমস্যা হচ্ছে প্রশান্ত মহাসাগর অঞ্চল। সাউন্ডের সমস্যা হচ্ছে না? দেখো তো, এই এটা তো মানে চার্জ নেই সম্ভবত। হ্যাঁ, তাহলে বাংলাদেশের যে ব্যাপারটি, সেটি হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটি চমৎকার একটা জায়গায়, তাই বাংলাদেশ গ্লোবাল পলিটিক্সে গুরুত্ব পাচ্ছে। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা কথা বলছেন যে বাংলাদেশ গুরুত্ব পাবে না কেন? চীনের সাথে ভারতের যে দ্বন্দ্ব, চীনের সাথে আমেরিকার যে দ্বন্দ্ব, তাতে আমরা এমন একটা জায়গায় আছি, আমরা হচ্ছে গেম চেঞ্জার। মানে আমরা কোন দিকে যাব? হ্যাঁ, আমরা কোন দিকে যাব, আলটিমেটলি সেই দলই ভারী হবে। তার মানে আমাদের গুরুত্বটা কি? যখন বৃহৎ দুটি রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা হয়, আর প্রতিযোগিতার জন্য ক্ষুদ্র রাষ্ট্রটি গুরুত্ব পায়, ওই ক্ষুদ্র রাষ্ট্রটি কিন্তু গেম চেঞ্জার। সে যেদিকে যাবে সেই পাল্লা ভারী হবে। তখন সেই রাষ্ট্রটির ভৌগোলিক অবস্থানটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যেমন বাংলাদেশ। তারপর যদি তোমাদেরকে আরেকটি কথা বলি, যে সেটা তোমরা অনেকে জানো, যেটি নাম হচ্ছে, আমি তোমাদের যদি বলি, এটা হচ্ছে তোমার রেড সি বা লোহিত সাগর। নিশ্চয় নাম শুনছো। আর এই জায়গায় একটা প্রণালী আছে, এই প্রণালীটির নাম হচ্ছে বাবেল মানদেব, স্ট্রেট অফ বাবেল মানদেব। এটা হচ্ছে রেড সি, এটা হচ্ছে গালফ অফ এডেন, এই জায়গায় আছে ইয়েমেন, এখানে আছে জিবুতি, আফ্রিকা মহাদেশ। সেটা বিশেষ পরীক্ষা আসছে। তাহলে জিবুতি, এটি তোমার হর্ন অফ আফ্রিকা অঞ্চলে অবস্থিত। জিবুতির জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স কি? কারণ জিবুতি খুব কৌশলগত জায়গায় অবস্থান করে।
হ্যাঁ, এই কারণে কিন্তু জিবুতি ইম্পর্টেন্স পাচ্ছে। তাহলে জিবুতি জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স কি, এখানে খুব ন্যাচারাল রিসোর্সেস রয়েছে না, এটি মিলিটারি দিক থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে। তাহলে মনে রাখবা জিওপলিটিক্সের ক্ষেত্রে কতগুলো ডিটারমিনেন্টস আছে, জিওপলিটিক্সের জায়গাতে বা জিওপলিটিক্সের প্রেক্ষাপটে কতগুলো অঞ্চল বা একটি নির্দিষ্ট অঞ্চল কতগুলো কারণে গুরুত্ব পায়। নাম্বার 1 হচ্ছে সেখানে প্রচুর পরিমাণ কি থাকতে হবে, প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্সেস। 2 নম্বরে ন্যাচারাল রিসোর্সেস নেই কিন্তু সেই জায়গাটি কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। 3 নম্বর যদি আমি স্পেসিফিকলি বলি তাহলে সেটি বিশেষ করে মিলিটারি অ্যাসপেক্ট মানে সামরিক জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের সেন্ট মার্টিন দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ এমন একটা জায়গায় যেটা আগে বলেছি প্যাসিফিক রিজন এবং ইন্ডিয়ান ওশান এই দুটো জায়গাকে একত্র করেছে। এখানে কোনো রাষ্ট্র যদি মিলিটারি বেস বিশেষ করে নেভাল বেস স্থাপন করতে পারে টোটাল তার কন্ট্রোল ওভারটা কিন্তু বে অফ বেঙ্গলের উপর থাকবে। এই জন্য কিন্তু সেন্ট মার্টিন দ্বীপটা গুরুত্ব পাচ্ছে মিলিটারি অ্যাসপেক্টে। এরপরে আরো কিছু কারণে থাকতে পারে, যেমন সেই দেশে হিউজ পরিমাণ পপুলেশন রয়েছে, আবার তাদের জিডিপি অনেক বড়, তাদের পার ক্যাপিটাল ইনকাম অনেক বেশি, তখন সেই ভূখণ্ডটুকু গুরুত্ব পায়। যেমন বাংলাদেশ ছোট্ট ভূখণ্ড কিন্তু প্রায় 18 কোটি মানুষ, পার ক্যাপিটাল ইনকাম বাড়তিছে, জিডিপি বাড়তিছে। সেই ক্ষেত্রে পৃথিবীর যে রাষ্ট্রগুলো যারা রপ্তানি মানে এক্সপোর্ট করে বাংলাদেশে, তারা আমাদের দেশটাকে একটা বড় মার্কেট হিসেবে দেখছে। যেমন ইন্ডিয়া এবং চায়না। ইন্ডিয়া এবং চায়না আমাদের দেশটাকে কি হিসাবে দেখে, ইন্ডিয়া দেখে তার 7 সিস্টার্স বা চিকেন স্নেক করিডোর বা শিলিগুড়ি করিডোর, তাদের নিরাপত্তার ইস্যুতে আমাদেরকে দেখে, কারণ ইন্ডিয়ার সাথে আমরা সবচেয়ে বড় বর্ডার শেয়ার করি। একই সাথে ইন্ডিয়া আমাদেরকে বড় মার্কেট হিসাবে দেখে। তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ার সাথে আমাদের রিসেন্ট রিলেশনস খুব বেশি ভালো না। এই জন্য ওয়েস্ট বেঙ্গল, অলরেডি ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল সিটি ক্যালকাটা, সেখানকার তারা রোগী পাচ্ছে না, বাজারে কোনো ক্রেতা নেই। ওয়েস্ট 7 সিস্টার্সে যদি আমরা দেখি, এখন ইন্ডিয়া হারে হারে বুঝতে পারছে যে তারা কি আমাদের দেশের গভর্নমেন্টকে গুরুত্ব দিবে নাকি কোনো একটা পার্টিকুলার পার্টিকে গুরুত্ব দিবে নাকি পপুলেশনকে গুরুত্ব দিবে। এরকম অনেকগুলো কথা আছে, তোমাদেরকে এভাবে ম্যাসিউড হতে হবে। তোমরা একটু কমেন্ট করো, আর ইউ এনজয়িং, আর তোমরা কি প্রত্যেকে বুঝতে পারছো কিনা প্লিজ আমাকে মেক শিওর করো তোমরা প্রত্যেকে এনজয় করছো কিনা এবং বুঝতে পারছো কিনা আমাকে একটু ক্লিয়ার করো। আমি তোমাদেরকে মানে মানে তথ্য লিখলি তো লেখা হয় না, আগে ব্যাপারটা তো তোমাদের কি বুঝতে হবে। ইনফরমেশন গুলো তো আমি লিখে তোমাদের সরাসরি লিখে দিতে পারতাম। তোমাদেরকে যে মেসেজটা আমি কনভে করতে পারছি বা কনভে করতে চাচ্ছি জিওপলিটিক্স। এখন জিওপলিটিক্স এর ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড পলিটিক্সকে যদি জিওপলিটিক্সে যদি কনভার্ট করি তাহলে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন রিজন আছে যারা জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স। তার মধ্যে নাম্বার 1 কোনটি, মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য। তাহলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক গুরুত্ব কি, প্রাকৃতিক সম্পদ, তাই তো? হ্যাঁ। 2 নম্বর আছে যে হ্যাঁ জি স্যার আলহামদুলিল্লাহ, ভেরি গুড, ওকে ফাইন, ঠিক আছে। এরপর যদি তোমাদেরকে আমি বলি যে বাংলাদেশের জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স কি, হ্যাঁ অর্থাৎ ভৌগোলিক কৌশলগত গুরুত্ব, ভৌগোলিক কৌশলগত গুরুত্ব। এরপর যদি আমরা আরো অনেক কথা আছে, আরো অনেক কথা আছে। এখন আসি তোমাদেরকে একটা সুন্দর একটা উদাহরণ দিই জিওপলিটিক্স বুঝবার জন্য। তোমরা বাংলা সাহিত্যে একটা বাক্য পড়েছো, আপনা মাংসে কিংবা অপনা মাংসে হরিণা বৈরী। আমার যদি ভুল না হয় আপনা না অপনা, আপনা নাকি? আচ্ছা যাই হোক, আপনা মাংসে হরিণা বৈরী, এটা আমাদের বাংলার আমাদের স্বনামধন্য স্যার নাসির স্যার ভালো জানবেন। হ্যাঁ, এর বাংলা অর্থ হচ্ছে এমন যে হরিণের মাংস হচ্ছে সুস্বাদু, আর এইটাই হরিণের মৃত্যুর কারণ। কারণ মাংসাশী পশুরা হরিণকে টার্গেট করে, হরিণকে হত্যা করে, হরিণকে মেরে ফেলে তার এই সুস্বাদু মাংস ভক্ষণ করার জন্য। আর সুস্বাদু মাংস তো হরিণের শরীরে থাকে, এই জন্য মাংসাশী পশুরা হরিণকে ধরে ফেলে তার সুস্বাদু মাংস ভক্ষণ করবার জন্য। কারণ হরিণের কাছে যদি সুস্বাদু মাংসের একটা ব্যাগ থাকতো আর মাংসাশী পশুরা ওই মাংস খাওয়ার জন্য হরিণকে তাড়া করতো, তাই ব্যাগটা ফেলে হরিণ দৌড় দিত, তাহলে কিন্তু মাংসাশী পশুরা হরিণ পর্যন্ত আর পৌঁছাতো না, নাকি? কিন্তু মাংসাশী পশুরা জানে হরিণের কাছে সুস্বাদু মাংসের কোনো ব্যাগ থাকে না, অর্থাৎ হরিণ নিজেই তার শরীরে সুস্বাদু মাংস ধারণ করে। এই কারণে হরিণকে হত্যা করে তার সুস্বাদু মাংসকে ভক্ষণ করবার জন্য। এই কথাটাকে যদি তোমাকে ব্যাখ্যা করে বুঝাই চর্যাপদের, তাহলে মনে রাখবা আপনা তেলে মধ্যপ্রাচ্য বৈরী। কি বুঝতে পারছো না? আপনা প্রাকৃতিক সম্পদে মধ্যপ্রাচ্য মানে বৈরী, বোঝো না কথাটা? তাহলে মধ্যপ্রাচ্য হচ্ছে কি, মিডিল ইস্ট কি, এখানে একটা হরিণ, আর সেখানকার প্রাকৃতিক সম্পদটা কি, হরিণের মাংস। আর মাংসাশী পশু কারা বুঝতে পারছো না? আমেরিকা, রাশিয়া, চায়না। এই যে মাংসাশী পশুদের মধ্যে যে মারামারি, কামড়া কামড়ি, হাতাহাতি, মিডিল ইস্টের উপর প্রভাব বিস্তার করার জন্য আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি আপনা মাংসে হরিণা বৈরী। হ্যাঁ, আর তোমরা যারা আমার ক্লাস করছো, আমি মিলন স্যার, আমি এখানে জব মেডিসিনে ক্লাস নিচ্ছি। তোমরা যারা আমার ক্লাস করতে চাচ্ছ, আমাকে যারা চেনো জানো,
তোমরা যদি অ্যাডমিটেড হতে চাও যে কোনো কোর্সে এখানে যুক্ত হয়ে যাও, আমি তোমাদেরকে ক্লাস নেবো ইনশাল্লাহ। তাহলে চর্যাপদের যে বিখ্যাত লাইনটি, সে লাইনটিকে তোমাকে আমি ব্যাখ্যা দিয়ে বুঝালাম, আপনা মাংসে হরিণা বৈরী, আপনার তেলে মধ্যপ্রাচ্য বৈরী। এইবার আসো তাহলে ভূ রাজনীতি জিনিসটা কি। এবার আমরা একটা সংজ্ঞা লিখে ফেলবো। এই সংজ্ঞাটা লিখবো কোথায় কাজে লাগবে? আমাদের লিখিত প্লাস ভাইবা প্লাস এখান থেকে আমাদের প্রিলিমিনারি কাজেও লাগতে পারে। হ্যাঁ, এখন প্রত্যেকে তোমরা একটা ভূ রাজনীতির সংজ্ঞা লিখে ফেলো। প্রত্যেকে লেখো ভূ রাজনীতি, একদম সহজ স্বাভাবিক সাবলীল ভাষায় একটা ডেফিনেশন লিখে ফেলো। আগে বলেছি তোমাদের চাকরি পাওয়ার জন্য ভূ রাজনীতি কি? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো, আমি হয়তো রিপ্লাই দিতে পারছি না। লেখো ইংরেজি জিও পলিটিক্স শব্দটির বাংলা প্রতিশব্দ হলো ভূ রাজনীতি। ইংরেজি জিও পলিটিক্স শব্দটির বাংলা প্রতিশব্দ হলো ভূ রাজনীতি। হ্যাঁ, দাঁড়িয়ে লিখবা সাধারণত কোন রাষ্ট্রের ভৌগোলিক প্রয়োজনে যেমন তার সীমান্তের নিরাপত্তা, কোন রাষ্ট্রের ভৌগোলিক প্রয়োজনে যেমন তার সীমান্তের নিরাপত্তা কথাটা আন্ডারলাইন করো, কমা, বের হওয়ার জন্য জলপথের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, আন্ডারলাইন করো, বের হওয়ার জন্য জলপথের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। হ্যাঁ, সাধারণত কোন রাষ্ট্রের কি বলছিলাম আগে, সীমান্তের নিরাপত্তা, বের হওয়ার জন্য জলপথের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। লিখছো? এরপর লেখো কৌশলগত সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ, সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। হ্যাঁ তুষার, হ্যাঁ পরে ক্লাসটা দেখে নিও। এবার একটা ড্যাশ দাও, প্রভৃতিকে কেন্দ্র করে যে রাজনীতি, হ্যাঁ রাকিবুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, যে রাজনীতি তথা যে পররাষ্ট্রনীতি, কমাদি লেখো, তাই বলো কি হবে? ভূ রাজনীতি। এখন তোমাদেরকে কথাগুলো আমি ভেঙে ভেঙে বলছি। তাহলে আমরা যদি দেখি যে ইন্ডিয়া বাংলাদেশের খুবই প্রতিবেশী রাষ্ট্র, তাই তো? ইন্ডিয়া আমাদের 3 দিক দ্বারা সারাউন্ডেড। তাহলে বাংলাদেশে এমন কোন শক্তি যদি মাথা ছাড়া দিয়ে ওঠে যে শক্তি ইন্ডিয়ার নিরাপত্তার জন্য হুমকি, তাহলে নিশ্চয়ই ইন্ডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবে।
কেন নাক গলাবে? কারণ এটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার না, এটি ইন্ডিয়ারও কিন্তু মাথা ব্যথার কারণ। ওয়ালাইকুম আসসালাম। এবার যদি আমি তোমাদেরকে, স্যার আজকের বিষয়বস্তু বইতে পাওয়া যাবে না, এসব কথা বইয়ে দেয়া নেই। তার মানে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে এমন কোন জঙ্গি গোষ্ঠী, এমন কোন সন্ত্রাসী গোষ্ঠী, ভাইস ভার্সা, ইন্ডিয়ার মধ্যে এমন কোন জঙ্গি গোষ্ঠী, এমন কোন সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশ এবং ইন্ডিয়া কেউই কামনা করে না যা ইন্ডিয়া কিংবা বাংলাদেশের নিরাপত্তাহীনতায় ভোগে। এই জন্য বাংলাদেশকে ইন্ডিয়া গুরুত্ব দেয়, ইন্ডিয়া বাংলাদেশকে গুরুত্ব দেয়। ক্লিয়ার মেসেজ? আরাকান আর্মি এবং মিয়ানমারের সামরিক জান্তার মধ্যে যে যুদ্ধ হচ্ছে, স্যার আপনি অনেক অভিজ্ঞ মানুষ, আমাদের ফাউন্ডেশন ব্যাচের ক্লাসটা নেবেন স্যার, ইনশাল্লাহ অবশ্যই ক্লাস নিব। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সবচেয়ে বড় বর্ডার শেয়ার করে, একই সাথে মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত রয়েছে। তাহলে মিয়ানমারের যদি সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ, সে গৃহযুদ্ধ কিন্তু বাংলাদেশকেও কিন্তু প্রভাবিত করবে কিনা? তাহলে বাংলাদেশে যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি প্লাস কোস্ট গার্ড, তারা কি করবে? গভীরভাবে তারা পর্যবেক্ষণ করবে যে মিয়ানমার বর্ডারে বা মিয়ানমার সীমান্তে যে আরাকান আর্মি, তারা কোন দিকে মুভ করছে। কেন? কারণ ওদের সাথে আমাদের সীমান্তের একটা সম্পর্ক। তো ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স মিয়ানমার ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ নট মাই অর আওয়ার হেডেক, বাট আওয়ার কনসার্ন ইজ মিয়ানমার হচ্ছে আমাদের ক্লোজ নেবারিং কান্ট্রি। কাজে মিয়ানমারে কি হচ্ছে না হচ্ছে আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, কেননা মিয়ানমারে যা কিছু ঘটবে আমাদেরকে প্রভাবিত করবে। ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? আরে ক্লিয়ার। একই সাথে আমাদের বর্ডার আছে কার সাথে? ইন্ডিয়ার সাথে। আর ইন্ডিয়ার সাথে আমাদের কানেক্টিভিটি কিভাবে হচ্ছে? শিলিগুড়ি করিডোর দ্বারা, চিকেন স্নেক করিডোর দ্বারা। আমি তোমাদেরকে প্রায় একটা মুরগি আঁকি, এটা প্রায় একটা মুরগি আছে। এই মুরগিটা কি? এটা হচ্ছে ইন্ডিয়ার মূল বডি নাকি? এটা হচ্ছে ইন্ডিয়ার কি? এটা হচ্ছে ইন্ডিয়ার গলা নাকি? আর এই জায়গা আছে বাংলাদেশ, এখানে আছে নেপাল আছে, এখানে ভুটান আছে, এখানে সেভেন সিস্টার্স, এখানে তোমার ইয়ে আছে চায়না আছে, এখানে মিয়ানমার আছে, সেভেন সিস্টার্স আছে। তাহলে মুরগি তার মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্সে যাচ্ছে কি দ্বারা? শিলিগুড়ি করিডোর দ্বারা। এখন যদি বাংলাদেশ যদি এই জায়গাটায় কোনো প্রকার মিলিটারি বেজ স্থাপন করে, চীন যদি মিলিটারি বেজ স্থাপন করে, তাহলে এই দুই সাইড থেকে তাহলে কি ইন্ডিয়া তার মেইনল্যান্ড থেকে সেভেন সিস্টার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তাই ইন্ডিয়া ভেরি মাচ কনসার্ন বাংলাদেশের কোন গভর্নমেন্ট ক্ষমতা থাকবে, যে গভর্নমেন্ট ক্ষমতা তাহলে ইন্ডিয়াকে সেভেন সিস্টার যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দিবে। একই সাথে এখানে ভুটানের ডোকলাম রয়েছে, সেখানে চাইনিজ আর্মি মিলিটারি বেস তৈরি করেছে। পরবর্তীতে চীন এবং ইন্ডিয়া এর মধ্যে যদি কনফ্লিক্ট তৈরি হয় আর বাংলাদেশকে যদি চীন কাছে পায়, তাহলে উভয় দিক থেকে যদি চাপ দেয়, ট্রুপস কনসেন্ট্রেট করে, তাহলে সেভেন সিস্টার্স থেকে ইন্ডিয়ার মেইনল্যান্ড ডিসকানেক্ট, ইন্ডিয়া চরম বিপদে পড়ে যাবে। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাংলাদেশ কেন গুরুত্ব পাচ্ছে। তাহলে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সীমানা রয়েছে। এখন বাংলাদেশের সাথে সেভেন সিস্টার্স এর কানেক্টিভিটি যদি না থাকতো, সেভেন সিস্টার যদি ডিসকানেক্টেড না হয়, যদি মেইনল্যান্ডের সাথে থাকতো, তাহলে কিন্তু আচ্ছা হ্যাঁ শোনো, তোমাদের যে সংজ্ঞাগুলো তোমরা দেখছো ভেরি গুড, তোমরা বইয়ের কথা বলছো সাধারণত কোনো রাষ্ট্রের ভৌগোলিক, হ্যাঁ ভেরি গুড, সুন্দর সুন্দর রেজাল্ট করে করছো। তোমরা যে বইয়ের কথাগুলো কঠিন কঠিন কথা বলছো, ওই কথা দিয়ে তো তুমি ভূ রাজনীতি বুঝবা না। ভূ রাজনীতি বুঝতে হবে আমার সহজ কথায়। অর্থাৎ মনে রাখবা যে রিগার্ডিং জিওপলিটিক্স মনে রাখবা যে ইউ ক্যান নট চুজ ইউর নেইবার বাট ইউ ক্যান চুজ ইউর ফ্রেন্ড। ক্লিয়ার? তুমি তোমার প্রতিবেশীকে পছন্দ করে নিতে পারো না, প্রতিবেশী অটোমেটিক হয়ে যায়, কিন্তু প্রতিবেশীর মধ্যে কে তোমার বন্ধু কে তোমার শত্রু সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। কারণ আন্তর্জাতিক রাজনীতির মঞ্চ প্রস্তুত থাকে, মঞ্চে দুইটা পক্ষ থাকে, একটা পক্ষ হেরে যাবে, একটা পক্ষ জিতে যাবে। কারণ তুমি কি জিততে চাও নাকি হারতে চাও তোমার পছন্দ। যখন তুমি মনে করবা জিওপলিটিক্স এর প্রেক্ষিতে তুমি গুরুত্ব পাচ্ছ, তো যতক্ষণ পর্যন্ত তুমি গুরুত্ব পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার স্বার্থ আদায় করতে হবে। যখন তুমি দেখবা যে কোন রাষ্ট্র তোমাকে গুরুত্ব দিচ্ছে, কারণ পৃথিবীতে কোন রাষ্ট্র তোমাকে গুরুত্ব দেবে না, দুটো কারণে গুরুত্ব দিবে, হয় তুমি তার প্রিয়জন অথবা তুমি তার প্রয়োজন। যদি তোমার প্রয়োজন হয়, মনে রাখবা যে যদি তুমি সে রাষ্ট্রের প্রয়োজন হয়, তাহলে সে রাষ্ট্র তোমাকে গুরুত্ব দিবে, এবং যতক্ষণ পর্যন্ত তোমাকে গুরুত্ব দিবে ততক্ষণ পর্যন্ত তোমার স্বার্থ কি করতে হবে? আদায় করে নিতে হবে। এই জন্য তোমার স্বার্থ আদায় করবার জন্য, যেমন বাংলাদেশ হচ্ছে একটি সখা, মানে একটি সখী, ইন্ডিয়া এবং চায়না দুটো হচ্ছে সখা, দুই সখা আমাদের বলে সখী তুমি কার, হ্যাঁ কি বলা হয়? সখী তুমি কার। এখন আমরা একবার ইন্ডিয়াকে বলি তোমার, চীনকে বলি তোমার, এখন দুই সখা জন আমাদেরকে একত্র করে বলে সখী তুমি কার, তখন আমরা কি বলি? আমি তোমার, অর্থাৎ আমি সবারই, অর্থাৎ যে আমার আমি তার। তার মানে হচ্ছে যে বাংলাদেশের জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে বাংলাদেশের যে ভৌগোলিক গুরুত্ব, এই ভৌগোলিক গুরুত্বকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল পলিটিক্সে বাংলাদেশ যে গুরুত্ব পাচ্ছে, এটাকে বলা হচ্ছে জিওপলিটিক্স। এখন বাংলাদেশের মতো অনেক বড় বড় রাষ্ট্র আছে যেটা আমেরিকার ট্রাম্প চেনে না, আমেরিকার প্রেসিডেন্ট চেনে না, কিন্তু যখনই আমেরিকা তার ফরেন পলিসির ক্ষেত্রে ইন্দো প্যাসিফিক রিজিয়নকে গুরুত্ব দেয় আর বে অফ বেঙ্গলকে যখন গুরুত্ব দেয়, তখন এর পাশে কোন কোন দেশ আছে সেই দেশগুলো কিন্তু আমেরিকাকে চিনতে হয়, কারণ আমেরিকা চায় ইন্দো প্যাসিফিক রিজিয়ন, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। তাহলে বাংলাদেশের মতো রাষ্ট্রটি আমেরিকার কাছে ইম্পর্টেন্ট কেন হচ্ছে?
কারণ হচ্ছে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান। তোমরা যারা আজকের ক্লাসটি করছো, আমি কিন্তু আবারও বলছি, আবারও একটা কথা বলছি, এটি নিছক কোনো স্বল্প মানে যদি বলি যে মানে সুলভ ক্লাস না, কিন্তু এই কথাগুলো কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ কথা, বুঝতে পারছো? এটা কোনো গাইড বইয়ের কথা না যে আমি গাইড বইয়ের তথ্য তোমাকে মুখস্থ করে দিলাম। হ্যাঁ, তো যারা আসলে চাকরি প্রার্থী, তোমরা আসলে মনে প্রাণে যারা চাকরি প্রার্থী, যারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছো, তারা এই ক্লাসগুলো এনজয় করবা এবং এই ক্লাসগুলোর কথাগুলো তোমাদেরকে নোট করে রাখতে হবে। এইভাবে যদি আমি জিওপলিটিক্সের উদাহরণটা দিই মিডল ইস্টে, তাহলে এখন আসো যদি আমি তোমাকে বলি মিডল ইস্টের মধ্যে একটি রাষ্ট্র হচ্ছে ইরান, তাহলে সেই ইরানকে কেন রাশিয়া গুরুত্ব দেয়? কারণ রাশিয়া এবং আমেরিকা একে অপরের গ্লোবাল কম্পিটিটর। শব্দটা কি বলছে? বাংলা কি দাঁড়ায়? বৈশ্বিক প্রতিযোগী। কিন্তু ইন্ডিয়া এবং চায়না একে অপরের রিজিওনাল কম্পিটিটর। রিজিওনাল কম্পিটিটর মানে আঞ্চলিক প্রতিপক্ষ। কিন্তু আমেরিকা এবং চায়না একে অপরের গ্লোবাল কম্পিটিটর, রাশিয়া এবং চায়না একে অপরের গ্লোবাল কম্পিটিটর। তাই আমেরিকার আনরিটেন স্টেট পলিসি রিগার্ডিং মিডল ইস্ট ইস্যুস, আমেরিকা কখনোই চাইবে না এই অঞ্চলে রাশিয়া কিংবা চীন তার প্রভাব বিস্তার করুক। তাই যাদের সাথে প্রভাব বিস্তার করতে চায় তাদেরকে আইসোলেটেড করে রাখতে চায় আমেরিকা এবং অন্যান্য রাষ্ট্রগুলো। আর ইরানকে মোকাবেলা করে আমেরিকা কার দ্বারা? ইসরায়েল দ্বারা। এই জন্য তোমরা জানো যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এতদিন ইসরায়েলকে সাপোর্ট দিয়ে আসছে। আমরা ভেবেছিলাম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট দেবে কিনা, আরো বেশি সাপোর্ট দিচ্ছে। তাহলে এটিকে বলা হয় রিয়ালিজম। একটু পরে তোমাদেরকে আলোচনাটা করবো বাস্তববাদ, অর্থাৎ একটু রাষ্ট্র তার প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে বাস্তবতার নিরিখে যে সিদ্ধান্ত নেয় সেটাকে বলে বাস্তববাদ। In 1971, what was the role of India on behalf of Bangladesh, against Pakistan? India took part in our liberation war. What was the interest of India? To divide and rule. পাকিস্তানকে দুই ভাগে ভাগ করে দেওয়া। সেই সময় ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, পাকিস্তানকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। বাট রাইট নাও রিগার্ডিং মিয়ানমার এন্ড রোহিঙ্গাস ইস্যুস, ইন্ডিয়া কি সেম রোল প্লে করছে? সার্টেনলি নট দ্যাট। ইন্ডিয়া এই মুহূর্তে মনে করছে যে না, সেভেন সিস্টার্স এর নিরাপত্তার জন্য মিয়ানমারের সাথে সম্পর্ক রাখতে হবে। ক্লিয়ার কিনা? তাহলে সেভেন সিস্টার্স অরক্ষিত হয়ে যাবে যদি মিয়ানমার ইন্ডিয়াকে সাপোর্ট না করে। তাই ইন্ডিয়া কখনো রোহিঙ্গা ইস্যুকে বাংলাদেশকে এককভাবে সমর্থন দেবে না। আবার 71 মহান মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়া কি চেয়েছিল? পাকিস্তানকে দুই ভাগে ভাগ করতে চেয়েছিল, কারণ তার আগে 3বার যুদ্ধ হয়েছে কাশ্মীরকে কেন্দ্র করে। এবার তোমাকে যদি আমি মিডল ইস্টের জিওপলিটিক্সের কথা বলি, প্যাসিফিক রিজনের জিওপলিটিক্সের কথা বলি, ইন্ডিয়ান ওশানের জিওপলিটিক্সের কথা বলি, উদারতাবাদ সেটা ভিন্ন কথা। হ্যাঁ ফেরদৌস, তুমি যেটা কমেন্ট করছো যে সেটা হচ্ছে উদারতাবাদ, সেটা ভিন্ন কথা। উদারতাবাদ হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, উদারতাবাদ হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। তুমি একটু ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার আমাকে কমেন্ট করো। উদারতাবাদ হচ্ছে ভিন্ন কথা, বাস্তববাদ সেটা ভিন্ন কথা। তার মানে হচ্ছে যে ভূ রাজনীতির মূল কথা হচ্ছে ভৌগোলিক প্রয়োজন, ভৌগোলিক অবস্থানগত কারণে আমি গুরুত্ব পাচ্ছি কি পাচ্ছি না, এটা হচ্ছে জিওপলিটিক্স। এবার পরের প্যারে লেখো, স্পেস দিয়ে পরের প্যারে লেখো। আমি তো এসির কিছুই পাচ্ছি না, তুমি তো ঠান্ডা পাচ্ছ, তুমি সামনে আসো তাহলে। লেখো অন্যভাবে বলা যায়, এই এসি কমায় না, দেখো অন্যভাবে বলা যায়, প্রত্যেকে লেখো অন্যভাবে বলা যায়। লিখছো কোনো একটি নির্দিষ্ট, অন্যভাবে বলা যায় কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে। কোন একটি নির্দিষ্ট কি বলছিলাম, ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে, কোন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে কোন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে যদি কোনো জোট কমা ঐক্য, যদি কোনো জোট ঐক্য কিংবা সহযোগিতা গড়ে ওঠে, কোনো জোট ঐক্য কিংবা সহযোগিতা গড়ে ওঠে, তাহলে তাকে ভূ রাজনীতি বলা হয়। তোমরা এই কথাগুলো শুধু খাতায় লিখলে কিন্তু হবে না, কথাগুলোর অর্থ বুঝতে হবে। তাহলে আমরা জিওপলিটিক্সের আরেকটি ডেফিনেশন লিখলাম কি, কোন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে, কি বললাম,
কেন্দ্র করে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে কোনো জোট গঠিত হয়, কোনো ঐক্য গঠিত হয়, কিংবা কোনো সহযোগিতা গঠিত হয়, তাহলে এই যে জোট গঠিত হচ্ছে, এই যে সহযোগিতা তৈরি হচ্ছে, সেটি ভূ রাজনীতি অন্তর্ভুক্ত করা হয়। তোমাকে যদি আমি সহজ করে বলি, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যতদিন পর্যন্ত ঝামেলা থাকবে, ইন্ডিয়ার সাথে চীনের যতদিন ঝামেলা থাকবে, ততদিন পর্যন্ত চীন এবং পাকিস্তান একে অপরের বন্ধু হয়ে যাবে। তার মানে হচ্ছে যে চীন এবং পাকিস্তান ততক্ষণ পর্যন্ত মিত্র যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া এবং পাকিস্তান, ইন্ডিয়া এবং চায়না। তার মানে হচ্ছে যে এই ইন্ডিয়া এবং চায়না যতক্ষণ পর্যন্ত একে অপরের শত্রু, ততক্ষণ পর্যন্ত পাকিস্তান এবং চায়না একে অপরের বন্ধু। মনে রাখবা, ইন্ডিয়া এবং বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত শত্রু, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ, চায়না এবং পাকিস্তান একে অপরের মিত্র। বর্তমানে তাই হচ্ছে। তোমরা যে পেপার পত্রিকায় দেখতে পাচ্ছ, হ্যাঁ তোমরা যে টপিকের, হ্যাঁ আমাদের সুন্দর বাবলু সুন্দর কমেন্ট করছো, তোমরা অন্য কোনো কমেন্ট করবে না যাতে মনোযোগ নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এখন তোমরা জানো যে বাংলাদেশকে পাকিস্তান সামরিক দিক থেকে সহযোগিতা করতে চাচ্ছে। এটা আবার ভেবো না যে পাকিস্তান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, কারণ মনে রাখবা যে পাকিস্তান চাচ্ছে বাংলাদেশকে সামরিক দিক থেকে শক্তিশালী করে ইন্ডিয়াকে চাপের মধ্যে রাখতে। আবার চীন পাকিস্তানকে সামরিক দিক থেকে শক্তিশালী করে পাকিস্তানকে দিয়ে ইন্ডিয়াকে চাপের মধ্যে রাখতে চাচ্ছে। শ্রীলঙ্কাকে শক্তিশালী করে শ্রীলঙ্কাকে দিয়ে চাপের মধ্যে রাখতে চাচ্ছে। মিয়ানমারকে শক্তিশালী করে ইন্ডিয়াকে চাপের মধ্যে রাখতে চাচ্ছে। এবার ইন্ডিয়া যখন চতুর্মুখী চাপের মধ্যে থাকছে, ততক্ষণ কিন্তু চায়না নিজেকে সিকিউরড মনে করছে। তার মানে আগেই বলেছি কিন্তু, ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স নো স্টেট ইজ আলটিমেটলি ইউর ফ্রেন্ড অর এনিমি। কোন রাষ্ট্র তোমার আলটিমেটলি বন্ধু না, শত্রু না। ওই যে বলছিলাম, যদি তোমাকে কেউ, এটা বাস্তব জীবনেও কেউ যদি তোমাকে গুরুত্ব দেয়, তাহলে দুটো কারণে গুরুত্ব দিবে, হয় তুমি তার প্রিয়জন অথবা তুমি তার প্রয়োজন। অনেকগুলো ক্ষেত্রে একটা নির্দিষ্ট অঞ্চলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে, এক কাশ্মীর নিয়ে দুটো দেশের মধ্যে দ্বন্দ্ব, অরুণাচল নিয়ে দুটো দেশের মধ্যে দ্বন্দ্ব, শ্রীলঙ্কা এক সখী আর চীন এবং ইন্ডিয়া দুই সখা, মালদ্বীপ এক সখী, চীন এবং ইন্ডিয়া দুই সখা। সখা যদি দুটো হয়, সখী যদি একটা হয়, তাহলে দুই সখাই তো বলবো সখী তুমি কার। হ্যাঁ, অনেক আগে যে একটা গান শুনছিলাম, শাবনুরের একটা গান, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। তো এই যে বাংলাদেশ, এই যে ছোটখাটো দেশ মালদ্বীপ, শ্রীলঙ্কা, এরা হচ্ছে এক একটা সখী আর এরা হচ্ছে সখা। তারা বলছে সখী তুমি কার। কেন সখী গুরুত্বপূর্ণ? ওই তার ভৌগোলিক অবস্থান। তাহলে তোমাকে বুঝতে হবে যে আমরা কেন গুরুত্ব পাচ্ছি। আমরা ছোট্ট একটি রাষ্ট্র। এবার আমরা যদি এই কথাটাকে আচ্ছা সিলেটে, আচ্ছা ওয়াজ মাহফিলের কারণে স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না, জাস্ট আপনাকে দেখতেছি। আচ্ছা, ভেরি গুড। আমরা পরের প্যারায় লিখব একইভাবে একটি রাষ্ট্র যখন আমাদেরকে, আমি আজকে কিন্তু তোমাদেরকে প্রথমে আমি বলে রাখছি, আজকের ক্লাসটা যতটা না ইনফরমেটিভ, তার চেয়ে বেশি কি অ্যানালাইটিক্যাল। ইনফরমেশন তো আমাদের গাইড বইয়ের মধ্যেও দেওয়া আছে না, যেগুলো বইয়ের মধ্যেও তো দেওয়া আছে, কিন্তু এই যে ব্যাখ্যাগুলো বিশ্লেষণগুলো তোমরা যখন ভাইবা বোর্ডে যাবা, যখন লিখিত পরীক্ষা কিন্তু শুনতে পেরেছো, এখন কিন্তু 10ম গ্রেড থেকে 18 গ্রেডের চাকরিগুলো লিখিত পরীক্ষা আকারে হবে, এবং যেটা লিখিত হবে মনে রাখবে তার ভাইবা আছে। কি আছে তার? তো এই একই তথ্য যদি তুমি এখান থেকে ক্লিয়ার হয়ে যাও, জাস্ট একটাই তথ্য তোমার পিলিতে আসলো, 7 সিস্টার্স ভুক্ত রাজ্য নিম্নের কোনটি কন্টিনিউ, এটা প্রিলিমিনারি। 7 সিস্টার্সের ভৌগোলিক গুরুত্ব লিখিত। 7 সিস্টার্স কেন ভারত গুরুত্ব দেয়, এটা ভাইবার প্রশ্ন। আমার ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য একটা কম্বাইন্ড প্রিপারেশন হচ্ছে। তাহলে আমরা কি লিখলাম, লাস্টের কথাটা কি লিখলাম? একইভাবে কি একটি রাষ্ট্র যখন কোন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে
গুরুত্ব দেয়, কোন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে গুরুত্ব দেয়, কিংবা কিংবা তোমরা যারা চাকরি প্রার্থী, যারা অনলাইনে ক্লাস করছো, এভরি স্পিচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ইউ, প্লিজ টেক ইট ভেরি ভেরি ইম্পর্টেন্টলি অ্যান্ড সিরিয়াসলি। তাহলে কি বললাম কথাটা? তথা লিখেছ, তথা সেই ভৌগোলিক অঞ্চলের উপর প্রভাব বিস্তার করতে সচেষ্ট হয়, সেই ভৌগোলিক অঞ্চলের উপর প্রভাব বিস্তার করতে সচেষ্ট হয়, ভৌগোলিক অঞ্চলের উপর প্রভাব বিস্তার করতে সচেষ্ট হয়, তখন উক্ত রাষ্ট্রের এই ধরনের প্রচেষ্টাকে, উক্ত রাষ্ট্রের এই ধরনের প্রচেষ্টাকে ভূরাজনীতি বলা হয়। এই ধরনের প্রচেষ্টাকে ভূরাজনীতি বলা হয়। ক্লিয়ার কিনা তোমরা? আচ্ছা, এখন বলো তো, বাংলাদেশ মানে ইফ বাংলাদেশ ইজ বিং গিভেন ইম্পর্টেন্স ফ্রম ইউএসএ, ইন দ্যাট কেস এটিকে আমরা কি বলতে পারি? ভূরাজনীতি। বাংলাদেশকে যদি আমেরিকা গুরুত্ব দেয়, তাহলে আমেরিকার এই গুরুত্ব দেওয়াটাকে আমরা কি বলতে পারি? তাহলে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে, বাংলাদেশের কোন কারণে আমেরিকা গুরুত্ব দিচ্ছে? ভৌগোলিক অবস্থানকে। ক্লিয়ার কিনা? তারপরে কুয়েত, কাতার, এই সমস্ত যে সমস্ত দেশগুলোতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, এই রাষ্ট্রগুলোকে যদি কেউ গুরুত্ব দেয়, তাহলে সেটিকে আমরা ভূরাজনীতি বলছি। এই ভূরাজনীতি কি বাংলাদেশের মতো ভূরাজনীতি? এটাকে কি বলবো? প্রাকৃতিক সম্পদগত ভূরাজনীতি। আমরা যদি দেখি এটা হচ্ছে পার্সিয়ান গালফ, মানে পারস্য উপসাগর নাকি, আর এই জায়গায় আছে একটা প্রণালী যার নাম হচ্ছে হরমুজ প্রণালী, আর এখানে যদি আমি দেখি ওমান উপসাগর, তাহলে এই যে প্রণালীটি এই প্রণালীটাকে কি বলবো? স্ট্রেট অফ হরমুজ। তাহলে হরমুজ প্রণালী কেন গুরুত্ব পাচ্ছে? কারণ পারস্য উপসাগরে যে দেশগুলো রয়েছে, সে দেশগুলো হচ্ছে তেল সমৃদ্ধ দেশ। এই তেল সমৃদ্ধ দেশগুলো থেকে জাহাজগুলো এই হরমুজ প্রণালী হয়ে গালফ অফ, এটাকে বলে পার্সিয়ান, এটাকে বলে গালফ অফ ওমান, এখানে হয়ে এখান থেকে কিছু কিছু দেশে এগুলো চলে যায়। তাহলে এই জায়গায় অবস্থান করে কোন দেশটা? সেটা হচ্ছে ইরান অবস্থান করে। ইরান যদি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, আর যদি এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে পারস্য উপসাগর থেকে তেলবাহী জাহাজগুলোকে এদিকে আসতে পারবে। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে কখনো শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে দেয় না, কারণ আমেরিকা সহ তার মিত্র রাষ্ট্রগুলোর তেল দরকার। তোমরা কি বুঝতে পারছো কথাটা? এটা বুঝতে হলে তোমাকে সুন্দর মতো করে ম্যাপের উপর একটা ভালো কনসেপ্ট তোমাকে থাকতে হবে। হ্যাঁ, এটা ছাড়া তোমরা এই জিনিসগুলো বুঝবা না। তাহলে আমি তোমাদেরকে সংক্ষেপে যে কথাটা বুঝাতে চাচ্ছি, নর্থ কোরিয়া, এই নর্থ কোরিয়ার সাথে আমেরিকার শত্রুতা কতক্ষণ পর্যন্ত থাকবে? সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া এই দুইটা রাষ্ট্রের মধ্যে যতক্ষণ পর্যন্ত শত্রুতা থাকবে, আমেরিকা, ইউএসএ এবং জাপানের সাথে সাউথ কোরিয়ার যতক্ষণ পর্যন্ত মিত্রতা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমেরিকা এবং জাপানের সাথে নর্থ কোরিয়ার শত্রুতা থাকবে। ক্লিয়ার কিনা? উত্তর কোরিয়া জাপানের শত্রু, উত্তর কোরিয়া আমেরিকার শত্রু। কেন? কারণ আমেরিকা এবং জাপানের মিত্র হচ্ছে সাউথ কোরিয়া, আর সাউথ কোরিয়ার সাথে নর্থ কোরিয়ার শত্রুতা। এই জন্য এই সাউথ কোরিয়াকে প্রোটেক্ট করবার জন্য, সেভ করবার জন্য, ইন্টারসেপ্ট করবার জন্য জাপান এবং ইউএসএ সাউথ কোরিয়ার পক্ষে লড়বে, আর সেই সুবাদে নর্থ কোরিয়া এদের শত্রু। এবার যদি আমি চীনের কথা বলি, তাহলে চীন এবং নর্থ কোরিয়া কতক্ষণ পর্যন্ত মিত্র? রাশিয়া এবং নর্থ কোরিয়া কতক্ষণ পর্যন্ত মিত্র? রাশিয়া এবং চীন যতক্ষণ পর্যন্ত আমেরিকার সাথে শত্রুতা করবে। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? তাহলে আমেরিকার সাথে রাশিয়া, আমেরিকার সাথে চীনের যদি দ্বন্দ্ব থাকে, আর নর্থ কোরিয়ার সাথে আমেরিকা এবং জাপানের যদি শত্রুতা থাকে, তাহলে নর্থ কোরিয়া এবং চায়না এবং রাশিয়া দুজনই একে অপরের মিত্র। এই জন্য দেখবা নর্থ কোরিয়ার এগেনিস্টে কোন প্রকার ইনিশিয়েটিভ নিতে গেলে পারে, কিন্তু রাশিয়া এবং চায়না নর্থ কোরিয়ার পক্ষে ভেটো দেয়। দিস ইজ কল্ড জিওপলিটিক্স। এটাকে কি বলা হবে? জিওপলিটিক্স। এবার ভারতকে আমেরিকা কতক্ষণ পর্যন্ত মিত্র মনে করবে? যতক্ষণ পর্যন্ত ভারতের সাথে চীনের দ্বন্দ্ব আছে, যতক্ষণ পর্যন্ত আমেরিকার সাথে চীনের দ্বন্দ্ব আছে,
তাহলে ভারতের সাথে চীনের দ্বন্দ্ব, আমেরিকার সাথে চীনের দ্বন্দ্ব, এই কারণে আমেরিকা ভারতকে ব্যবহার করবে চীনকে প্রোটেক্ট করবার জন্য। কারণ ভারত যদি মনে করে আমেরিকা তার বন্ধু রাষ্ট্র, তাহলে ভারত ভুল করবে। কারণ ওই যে আগেই বলেছি, আমেরিকা ভারতকে দিয়ে চীনের সাথে মোকাবেলা করতে চায়। মেসেজ ক্লিয়ার কিনা? আবার ভারতও জানে আমেরিকা তার চির আপন বন্ধু না, কারণ ভারত জানে যে চীনের সাথে আমার শত্রুতা আছে, আমেরিকার সাথে চীনের শত্রুতা। তাই আমেরিকা আমাকে চাচ্ছে, আমাকে দিয়ে, আমিও চাচ্ছি আমেরিকাকে দিয়ে চীনকে কি করতে, মোকাবেলা করতে। এরকম ভাবে অসংখ্য অসংখ্য কথা আছে জিওপলিটিক্স। জিওপলিটিক্সটা যদি তুমি বুঝতে পারো, তাহলে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক কিভাবে আবর্তিত হচ্ছে এটা তুমি সহজে বুঝবা। এবার আমরা ভূ রাজনীতি সম্পর্কিত কিছু ইনফরমেশন লিখবো, যে ইনফরমেশন গুলো তোমাদের পরীক্ষা আসবার মতো, প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষা। লেখো বিশ্বের গুরুত্বপূর্ণ, হিডিংটা লেখো বিশ্বের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল সমূহ। বিশ্বের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল সমূহ। প্রত্যেকে কিন্তু শেয়ার করে দিবা যারা ক্লাসটা করছো। বিশ্বের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল বা এলাকা সমূহ। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করো দেখি প্লিজ, তোমরা একটু কতটা ক্লাসে সক্রিয় আছো, তার জন্য তোমাদের আমি একটু কমেন্ট প্রত্যাশা করছি। দেখি তোমরা কমেন্ট করো। তোমাদের এই আলোচনাগুলো প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন তোমরা কমেন্ট করো যে কারা তোমরা অ্যাক্টিভ আছো। প্রথমে তোমরা যে জায়গাটার নাম লিখবা, সেই জায়গাটার নাম আছে কাশ্মীর। নাম শুনছো তো? কাশ্মীর। এই কাশ্মীর নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। কাশ্মীর, কাশ্মীর নিয়ে প্রথম তথ্যটি লিখবা, অবিভক্ত ভারতের, হ্যাঁ অবিভক্ত ভারতের, আজকে ক্লাসটা কি উন্মুক্ত করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে। রেজাউল করিম দেখো, অবিভক্ত ভারতের সবচেয়ে বড় রাজ্য ছিল কাশ্মীর। অবিভক্ত ভারতের সবচেয়ে, আচ্ছা ঠিক আছে, রাজবাড়ি থেকে, ঠিক আছে, ঘুম পাশে তবুও শুয়ে লিখছে, ভেরি গুড। অবিভক্ত ভারতের সবচেয়ে বড় রাজ্য কি ছিল? কাশ্মীর। প্রথম বাক্য। সেকেন্ড বাক্যটি লিখবা, কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। কাশ্মীরকে বলা হয় কি? বলা হয় ভূস্বর্গ। ঠিক আছে, অনেকে বলছো, অনেকের নাম পড়তে পারছি না, বাট অনেকে বলছো যে আছি আছি, ভেরি গুড। কি বলছিলাম কথাটা? তাহলে কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। 3 নম্বর বাক্যটি লিখবা, কাশ্মীরের সর্বপ্রথম রাজা ছিলেন। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। কাশ্মীরের সর্বপ্রথম রাজা ছিলেন, সর্বপ্রথম গলাব সিং। কাশ্মীরের সর্বপ্রথম রাজা ছিলেন গলাব সিং। কাশ্মীরের সর্বপ্রথম রাজা ছিলেন গলাব সিং। হ্যাঁ লিখছো? 2 নম্বর লেখো, কাশ্মীরের সর্বশেষ রাজা ছিলেন হরি সিং। কাশ্মীরের সর্বশেষ রাজা ছিলেন হরি সিং। হ্যাঁ মামুন রশিদ, তুমি সুন্দর কথা বলছো, পিকচার দিয়ে বোঝালে। হ্যাঁ, এটার জন্য আসলে ম্যাপ দরকার। এটা আসলে ম্যাপের উপর দিকে তোমাদেরকে আমি একটা ক্লাস নিতে পারি কিনা ইনশাল্লাহ। কাশ্মীরের সর্বপ্রথম রাজা ছিলেন গলাব সিং। কাশ্মীরের সর্বশেষ রাজা কে ছিলেন? হরি সিং। পরের বাক্যটি লিখবা, কাশ্মীরের মালিকানা নিয়ে তিনটি দেশের মধ্যে বিরোধ রয়েছে। হ্যাঁ, সুইজারল্যান্ডের যে প্রাকৃতিক সৌন্দর্য, এ কারণে সুইজারল্যান্ডকেও স্বর্গের সাথে তুলনা করা হয়। ঠিক আছে, কি বলছিলাম? কাশ্মীরের মালিকানা নিয়ে কয়টা দেশের মধ্যে বিরোধ আছে? 3টি দেশের মধ্যে। দাঁড়িয়ে লিখবা, এই 3টি দেশ হলো, কাশ্মীরের মালিকানা নিয়ে যে 3টি দেশের মধ্যে বিরোধ আছে, এই 3টি দেশ হলো চীন, ভারত ও পাকিস্তান। কাশ্মীরের মালিকানা নিয়ে 3টি দেশের মধ্যে বিরোধ রয়েছে। এই 3টি দেশ হলো চীন, ভারত, তারপর কি বলছিলাম? পাকিস্তান।
পরের প্যারায় লিখো। এখান থেকে তোমাদের পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাদেরকে বলছি, তোমরা শুধু মুখস্থ করে যাও, কিন্তু প্রশ্ন কিভাবে আসে সেটা নিয়ে তোমরা খেয়াল করো না বা সেটা নিয়ে তোমরা গবেষণা করো না। পরবর্তী বাক্যে লেখো যে কাশ্মীরের মালিকানাকে কেন্দ্র করে, কাশ্মীরের মালিকানাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে, আচ্ছা পটুয়াখালী জেলা থেকে রাঙ্গাবালী থেকে ক্লাস করছো, সুন্দর, নোয়াখালী থেকে ক্লাস করছো, ভেরি গুড। কাশ্মীরের মালিকানাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে এ পর্যন্ত মোট 3 বার যুদ্ধ হয়েছে। কাশ্মীরের মালিকানাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে এ পর্যন্ত মোট কতবার যুদ্ধ হয়েছে? কয়বার? 3 বার। কাশ্মীরের মালিকানাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে এ পর্যন্ত মোট 3 বার যুদ্ধ হয়েছে, লিখছো। এবার লেখো দাড়ি দিয়ে প্রথমবার যুদ্ধ হয়। কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রথমবার যুদ্ধ হয় 1947 সালে। কাশ্মীরের মালিকানাকে কেন্দ্র করে পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রথমবার যুদ্ধ হয় কত সালে? 1947 সালে। হ্যাঁ, এরপর লেখো দ্বিতীয়বার যুদ্ধ হয় 1965 সালে। কাশ্মীরের মালিকানাকে কেন্দ্র করে পাকিস্তান এবং ভারতের মধ্যে দ্বিতীয়বার যুদ্ধ হয় এরপর লেখো তৃতীয়বার যুদ্ধ হয় 1999 সালে। কাশ্মীরের মালিকানাকে কেন্দ্র করে, হ্যাঁ শারমিন ইতি তুমি ভুল জানো, 4 বার যুদ্ধ হয়েছে কাশ্মীরকে মালিকানাকে কেন্দ্র করে, এটা ভুল তথ্য। তাহলে কাশ্মীরের মালিকানাকে কেন্দ্র করে পাক ভারত যুদ্ধ হয়েছে 1947, 1965 এবং 1999 সালে, ক্লিয়ার কিনা? আচ্ছা, একটু তোমরা মনে রাখবা যে সেটা হচ্ছে যে পাকিস্তান এবং ভারতের মধ্যে 1971 সালে একটা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধটা মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ভারত পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে। শব্দটি আবারও বলছে, কিন্তু বাংলাদেশের পক্ষে পাকিস্তানিদের বিরুদ্ধে, কথাটা আমি আগে বলিনি, কি বলেছি? পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে। তার মানে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধ করেছে এবং এই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়েছে। এটি শুধু ভারতের একক কৃতিত্ব না, এটা কৃতিত্ব কিন্তু আমাদেরও। কারণ পাকিস্তান কিন্তু 16 ডিসেম্বর সারেন্ডার করেছে যৌথ বাহিনীর কাছে, বাট ভারত বলে তারা সারেন্ডার করেছে ভারতের কাছে, এটা ভুল তথ্য। যৌথ বাহিনীর কাছে সারেন্ডার করেছে, তাই তো 71 সালের 16 ডিসেম্বর যৌথ বাহিনী বলতে কি আমাদের মুক্তি বাহিনী আর ভারতীয় বাহিনী, তাহলে ভারতীয় বাহিনীকে আমরা বলি মিত্র বাহিনী। কেন? পাকিস্তান তো আমাদের শত্রু, পাকিস্তান ভারতেরও শত্রু, শত্রু শত্রু হয়ে যায় মিত্র। এটা নিয়ে অনেক কথা আছে, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। এই কারণে 71 সালের যুদ্ধটাকে, এটা পাক ভারত যুদ্ধ পাচ্ছে, এটা কাশ্মীরকে কেন্দ্র করে না, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। আর 1984 সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, ট্র্যাডিশনাল ওয়ার না, যুদ্ধ না, এটাকে কি বলা হয়? সংঘর্ষ। সিয়াচেন হিমবাহকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। কাজে তোমরা যারা 4 বার যুদ্ধের কথা বলছো, তোমরা ভুল জানো। তোমরা 3 বার যুদ্ধের কথা মনে রাখবা, 47, 65, 99। না, এটা আসবে, আসলে 3 বার হবে, 4 বার কখনো দিবা না, আসতে পারে এভাবে। এবার দেখো এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন হতে পারে, এবার দেখো প্রত্যেকে একটু মনোযোগ সহকারে শুনবা। নাম্বার 1 প্রশ্ন হতে পারে, গোলাপ সিং অবিভক্ত ভারতের কোন রাজ্যের রাজা ছিলেন? কাশ্মীর। হরি সিং কোন রাজ্যের রাজা ছিলেন? কাশ্মীর রাজ্যের সর্বপ্রথম রাজাকে? গোলাপ সিং। সর্বশেষ রাজাকে? হরি সিং। কাশ্মীরকে কেন্দ্র করে কোন 3টি দেশের মধ্যে বিরোধ আছে? ক, খ, গ, ঘ, ওই অপশনে থাকবে। তাহলে ভারত, পাকিস্তান, চীন। কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে আর কোন দেশের বিরোধ আছে? ভারতের। কাশ্মীরকে কেন্দ্র করে ভারতের সাথে আর কোন দেশের বিরোধ আছে? পাকিস্তানের। অথবা না থাকলে সেটা চীন। প্রশ্ন বুঝতে পারছো কিনা? ভৌগোলিকভাবে বা সৌন্দর্যের কারণে কাশ্মীরকে কি বলা হয়? ভূস্বর্গ। পৃথিবীর ভূস্বর্গ না, ভূ মানে তো পৃথিবীর স্বর্গ বা ভূস্বর্গ। এবার কাশ্মীরকে কেন্দ্র করে পাক ভারত যুদ্ধ হয়েছে কোন কোন সালে? অপশন ক 47,
খ 65, গ 99, তাহলে ঘতে কি পাবা? উপরে সবগুলোই, কি উপরের সবগুলোই। এবার মনে রাখবা যে পাক ভারত যুদ্ধ হয়েছে 1962 সালে, সরি পাক ভারত না, ভারত চীন যুদ্ধ হয়েছে 45তম বিসিএস আসছে, একটু লিখে রাখো। সেটা হচ্ছে যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখো, ভারত চীন যুদ্ধ হয়েছে 1962 সালে। 84 সালের কথাটি আবার একটু বলেন স্যার। হ্যাঁ, সিয়াচেন হিমবাহ, 84 সালে সিয়াচেন হিমবাহ, এটাকে কেন্দ্র করে দুটি দেশের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। তাহলে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছে কত সালে? 1962 সালে। আচ্ছা, এবার আসো, শুধু কাশ্মীর দিয়ে তো আমরা ক্লাস শেষ করতে পারবো না, আরো অনেক কথা আছে, এবার একটু সংক্ষেপে শুনবা। তাহলে আমরা যদি দেখি এই 62 সালে ভারত এবং চীনের মধ্যে যে যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধে তোমরা মনে রাখবা, এই যুদ্ধে ভারত চীনের কাছে কি হয়? পরাজিত হয়। এই যুদ্ধে ভারত যেহেতু চীনের কাছে পরাজিত হয়, সে কারণে সেভেন সিস্টার্স এর একটি রাজ্য, তার নাম হচ্ছে অরুণাচল। অরুণাচল এই রাজ্যটি ভারত চীনের কাছে হারিয়ে ফেলে। একই সাথে ভারত শাসিত যে কাশ্মীর, জম্মু কাশ্মীর এবং লাদাখ, এই লাদাখের একটা অংশ চীন দখল করে নেয় 62 সালের এই যুদ্ধে, ওইটা এখন পর্যন্ত চীনের দখলে আছে। এবার ভারতের সাথে চীনের যে সীমান্ত আছে, বা যে সীমান্তবর্তী যে রেখা, এটা দুইটা, একটা আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, একটা আছে ম্যাকমোহন লাইন। ওই ম্যাকমোহন লাইন যেটা অরুণাচল ওই সীমান্তে, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা, সেটা যে কাশ্মীর সীমান্তে। এই তোমরা কি বুঝতে পারছো কিনা, আমার কথা কি বুঝতে পারছো কিনা? তাহলে এবার লেখো, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমরা একটু স্টার দিয়ে লেখো। দেখো, ভারত ও চীনের মধ্যকার সীমারেখা। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, প্লিজ একটু রেসপন্স করো ক্লিয়ারলি, তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, তোমাদের কিন্তু আরেকটি কথা, আমরা এখন ফেব্রুয়ারি মাসে অবস্থান করছি। এই ফেব্রুয়ারি মাস হচ্ছে আমাদের 21 তারিখ। কি দিবস বলো তো দেখি, কে পারবা? দেখি তোমাদের কমেন্ট একটু দেখি। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ আমাদের কি দিবস? এই আনসারটা কে করতে পারবা? সঠিক আনসারটা কে করতে পারবা দেখি। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ আমাদের কি দিবস? এতটুকুই, এতটুকুই। তোমাদের অনলাইনে কমেন্ট একটু দেখি। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ আমাদের কি দিবস? এখন পর্যন্ত কারো কমেন্ট পেলাম না, আমি বলে দিচ্ছি। 21 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের কি দিবস, মানে কি বাংলাদেশের মানুষের কি দিবস। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো পরে, তার আগে এটাকে আমরা কি দিবস হিসেবে পালন করতাম? মহান শহীদ দিবস। আর আমরা ইউনেস্কো এর মেম্বার হওয়ার কারণে, ইউনেস্কো যেহেতু প্রতি বছর দিনটি ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালন করছে, তা আমাদেরকে ইউনেস্কোর মতো করে পালন করতে হচ্ছে। তাহলে আমরা দুটো দিবস পালন করি, মানে দুটো নামে পালন করি দিবসটি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা তোমাদের ভাইবা বোর্ডেও কিন্তু প্রশ্নটি করবে। তাহলে আমরা একটু ভালো করে শুনে নিব। যদি তোমাদের প্রশ্নটি করা হয় 21 ফেব্রুয়ারি আমাদের কি দিবস? মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারি প্রতি বছর আন্তর্জাতিকভাবে, বৈশ্বিকভাবে কি দিবস হিসাবে পালন করা হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, মহান শহীদ দিবস হিসাবে না। আমার যে প্রশ্নটি তোমাদেরকে বলছিলাম, এই মহান শহীদ দিবস এবং 21 ফেব্রুয়ারি উপলক্ষে জব মেডিসিনের পক্ষ থেকে একটা অফার দেওয়া হচ্ছে, তোমরা চাইলে অফারটা গ্রহণ করতে পারো। যেখানে আমি ছিলাম, তাহলে কি ছিলাম কথাটা? ভারত ও চীনের মধ্যকার সীমারেখা হলো, হলোর পর একটা ড্যাশ দাও, দিছো। 1 নম্বর লেখো ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন। 2 নম্বর কি লিখবা? লাইন অফ কি? অ্যাকচুয়াল কন্ট্রোল। এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সংক্ষেপে এটাকে বলা হয় LAC। এটাকে যদি আমরা সংক্ষেপে LAC বলি, এটাকে যদি ইলাবোরেটলি লিখি, তাহলে কি হবে? লাইন অফ অ্যাকচুয়াল কি কন্ট্রোল। এটাকে আমি বাংলা উচ্চারণে লিখলাম লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা যদি বাংলা অর্থ করি, তাহলে বাংলা অর্থ কি হবে?
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। কি হবে? প্রত্যেকে একটু কমেন্ট করো, লেখো প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। শোনো, অরুণাচল এই অঞ্চলে, না 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 না, কাশ্মীর অঞ্চলে, আর অরুণাচল ম্যাকমোহন। এবার তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। ভারত ও চীনের মধ্যকার সীমা রেখাটি কি কি? একটা হচ্ছে, আরেকটা কি সংক্ষেপে এলএসি। 2 নম্বর হচ্ছে ইলাবোরেশন কি? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। বাংলা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থ কি? প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। পরের প্যারে লেখো, ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমা রেখা হলো, ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমা রেখা হলো, হ্যাঁ, 1 নম্বরটা কি বলতো? র্যাডক্লিফ লাইন। কি? র্যাডক্লিফ লাইন। আর আরেকটা হচ্ছে এলওসি। এলওসির ইলাবোরেশন কি? লাইন অফ কন্ট্রোল। বাংলাটা কি? নিয়ন্ত্রণ কি রেখা। তোমরা মাথায় রাখবা, একটা হচ্ছে নিয়ন্ত্রণ রেখা, আরেকটা হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। একটা হচ্ছে নিয়ন্ত্রণ রেখা এবং আরেকটা হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। নিয়ন্ত্রণ রেখা, আরেকটা হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। প্রত্যেকটা মনোযোগ সহকারে শুনবা। এবার আসো কাশ্মীর নিয়ে তোমাদের আরো 2টি তথ্য আমি দিয়ে দিই। এত তথ্য আছে কাশ্মীর নিয়ে, তোমাদেরকে যদি শুধু কাশ্মীর নিয়ে পড়ানো যায় তাহলে অনেক তথ্য রয়েছে এবং এখান থেকে বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে। পরের প্যারায় লেখো, দেখো কাশ্মীরকে কেন্দ্র করে, লেখো পরের প্যারায় লেখো, কাশ্মীরকে কেন্দ্র করে, কাশ্মীরকে কেন্দ্র করে সংঘটিত। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, তোমরা ক্লাসের কথাগুলো লিখতে পারছো কিনা? হ্যাঁ, একটু কমেন্ট করে আমাকে জানাও তোমরা কথাগুলো লিখতে পারছো কিনা। কাশ্মীরকে কেন্দ্র করে সংগঠিত 1965 সালের পাক ভারত যুদ্ধের প্রেক্ষিতে, 1965 সালের পাক ভারত যুদ্ধের প্রেক্ষিতে, পাক ভারত যুদ্ধের প্রেক্ষিতে, ঠিক আছে শিয়া, ঠিক আছে শিখা, পাক ভারত যুদ্ধের প্রেক্ষিতে পাকিস্তান ও ভারতের মধ্যে 1966 সালের 10 জানুয়ারি, পাকিস্তান ও ভারতের মধ্যে 1966 সালের 10 জানুয়ারি সালের 10 জানুয়ারি তাশখন্দ চুক্তি, 63 সালের 10 জানুয়ারি তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। হ্যাঁ, না আমি ঠিকই বলছি। প্রিয়াঙ্কা তুমি একটু স্পিডি হও, সবাই দেখো লিখতে পারছে। এসে ধীরে বলে তোমরা তথ্য লিখতে পারবা না। এটা উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে, আমি সেটা ভিন্ন ইস্যুস। তাহলে তোমরা দেখো কাশ্মীরকে কেন্দ্র করে, এবার প্রশ্নে আসো, কাশ্মীরকে কেন্দ্র করে কত সালের যুদ্ধের প্রেক্ষিতে তাশখন্দ চুক্তি হয়? 65 সালের যুদ্ধের প্রেক্ষিতে। ঐতিহাসিক তাশখন্দ চুক্তিটি কবে স্বাক্ষরিত হয়? 66 10 জানুয়ারি। 2বার বিশেষ পরীক্ষা আসছে। কোন 2টি দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়? ভারত পাকিস্তানের মধ্যে। এই চুক্তিতে কে কে স্বাক্ষর করেন, কোথায় হয়েছে? আমি কিন্তু চুক্তি পড়াচ্ছি না, আমি কাশ্মীর ইস্যুটাকে পড়াচ্ছি। এটা আমি পরবর্তীতে তোমাদেরকে পড়াবো। এই চুক্তিটি হয়েছে আইয়ুব খান এবং লাল বাহাদুর শাস্ত্রীর মধ্যে, উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ। পরের প্যারে লেখো, এটাও বিশেষ পরীক্ষা আসছে, এটাও বিশেষ পরীক্ষার প্রশ্নটি আসছে। লেখো 1971 সালের যুদ্ধের প্রেক্ষিতে, এটি অন্য একটা প্রসঙ্গ। লেখো 1971 সালের যুদ্ধের প্রেক্ষিতে, 71 সালের যুদ্ধের প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে 1972 সালের 2 জুলাই
ঐতিহাসিক কোন চুক্তি? সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, তাহলে 1972 সালের 2 জুলাই ভারত ও পাকিস্তানের মধ্যে কোন চুক্তিটি হয়? সিমলা চুক্তি। 66 সালের 10 জানুয়ারি কোন চুক্তিটি হয়? তাশখন্দ চুক্তি। এগুলো বিশেষ পরীক্ষার প্রশ্নটি এসেছে, এটা প্রিলিমিনারি লিখিত ভাইবা সব ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা মোটামুটি কাশ্মীর সম্পর্কে যে তথ্যগুলো জানলাম এগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরো অনেক কথা আছে, আমরা কাশ্মীর সম্পর্কে এই তথ্যগুলো লিখব। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা লিখবা আরেকটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যে অঞ্চলটির নাম হচ্ছে শাখালিন দ্বীপপুঞ্জ। কেউ কি নাম শুনছো এই জায়গাটার নাম? শাখালিন দ্বীপপুঞ্জ। দ্বীপ এবং দ্বীপপুঞ্জ এর মধ্যে পার্থক্য কি বলো? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ দ্বীপপুঞ্জ মানে একের অধিক দ্বীপ, আর দ্বীপ হচ্ছে শুধু দ্বীপ। এবার আসো তো, দ্বীপ জিনিসটা কি? চতুর্দিকে জল বা পানি আর মাঝখানে একটা ভূখণ্ড, এটাকে বলা হয় স্থল বেষ্টিত ভূখণ্ডকে কি বলা হয়? দ্বীপ। আর এর উল্টাটা যদি হয়, চতুর্দিকে ভূখণ্ড মাঝখানে জল, আবদ্ধ জল, এটিকে বলে হ্রদ। হ্রদ মানে লেক। পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি জানো? কাস্পিয়ান সাগর। আর গভীরতম হ্রদের নাম আছে বৈকাল হ্রদ। বিশেষ পরীক্ষা আসছে। তাহলে চতুর্দিকে, অর্থাৎ এভাবে চতুর্দিকে স্থল আর মাঝখানে আবদ্ধ জলরাশি, এটাকে কি বলা হয়? হ্রদ বলা হয়। আর চতুর্দিকে জল আর মাঝখানে স্থল ভূখণ্ড, এটিকে কি বলা হয়? দ্বীপ বলা হয়। এবার বলো তো দেখি, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম কি? গ্রিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম হলো গ্রিনল্যান্ড। 2 নম্বর তথ্য, এই যে গ্রিনল্যান্ড দ্বীপটি কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা মহাদেশে। কোন মহাদেশে অবস্থিত? গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক কোন দেশ? ডেনমার্ক। আমি কোন মহাদেশ বলিনি, কোন দেশ মালিক? ডেনমার্ক। কোন মহাদেশের দেশ? ইউরোপ। তাহলে বৃহত্তম দ্বীপটি কোন মহাদেশে অবস্থিত? এটা উত্তর আমেরিকা। কিন্তু কোন মহাদেশটি এটি নিয়ন্ত্রণ করে? ইউরোপ মহাদেশ। আর কোন দেশটি? সেটা ডেনমার্ক। তাহলে পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। এর পরে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ রাষ্ট্র কোনটি জানো? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিন্তু দ্বীপ রাষ্ট্র, অস্ট্রেলিয়া কিন্তু দ্বীপ না। আগে বুঝো কথাটা, প্রত্যেকে অনলাইনে যারা ক্লাস করছো, ইউ হ্যাভ টু বি কনসেন্ট্রেটেড টু রিসিভ মাই ক্লাস। পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র অস্ট্রেলিয়া, পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড তো দেশ না, রাষ্ট্র না, শুধু একটা দ্বীপ। বুঝছো কিনা কথাটা? হ্যাঁ, তো পৃথিবীর বৃহত্তম, একটু চা দাও, পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র অস্ট্রেলিয়া, আর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ অস্ট্রেলিয়া, আর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। এবার বলো তো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ভোলা। আর বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। আর বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আর পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর বা প্রবাল দ্বীপ, তুমি যেটা বারবার করে বলছিলে, গ্রেট ব্যারিয়ার রিফ, এটা প্রশান্ত মহাসাগরের অস্ট্রেলীয় উপকূলে অবস্থিত। সবগুলো অলমোস্ট বিশেষ পরীক্ষার প্রশ্ন। হ্যাঁ, তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, তোমরা কথাগুলো শুনবা, পরে লিখবা, সব তো লেখানো সম্ভব না। কিসে? আমি নেবো ইনশাআল্লাহ, তোমাদের ক্লাস নিব। আচ্ছা, এবার শাখালিন দ্বীপপুঞ্জ দিয়ে লেখো প্রশান্ত মহাসাগরের। আমি যেভাবে বলছি সেভাবে লিখো, আমি যেভাবে বলছি সেভাবে লিখবো। তোমাদের মতো লিখলে তো হবে না, আমি যেভাবে বলছি সেভাবে লিখো। প্রশান্ত মহাসাগরের জাপান সাগরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের জাপান সাগরে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি বলো? সুন্দরবন। সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো ভোলা। হ্যাঁ, আর একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। আর একমাত্র প্রবাল দ্বীপ নাম কি অপর? নারকেল জিঞ্জিরা, নাকি? আচ্ছা, অনেক তথ্য আছে। এবার যেটি লিখবা সেটি হলো
প্রশান্ত মহাসাগরের জাপান সাগরে অবস্থিত। লিখছো? প্রশান্ত মহাসাগরের জাপান সাগরে অবস্থিত। এবার লেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে মালিক ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে মালিক ছিল। মালিক ছিল বলতে কার মালিক ছিল? এই শাখালিন দ্বীপপুঞ্জের, আমরা তো এত কথা বেশি ডিটেল লিখতে পারবো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে শাখালিন দ্বীপপুঞ্জের মালিক ছিল রাশিয়া, সরি জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে মালিক ছিল জাপান, বর্তমান মালিক রাশিয়া। বর্তমান মালিক রাশিয়া। তাহলে বলো, শাখালিন দ্বীপপুঞ্জ বর্তমানে কোন দেশের নিয়ন্ত্রণে? ভেরি গুড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে কার নিয়ন্ত্রণে? তাহলে শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে? রাশিয়া জাপান। এবার রাশিয়ার সাথে যদি আমেরিকার শত্রুতা থাকে আর জাপানের সাথে যদি রাশিয়ার শত্রুতা থাকে, তাহলে বুঝতে পারছো রাশিয়া, আমেরিকা এবং জাপান দুজনেই কমন শত্রু। তাই আমেরিকা এবং জাপান একে অপরের মিত্র। কি বুঝছো কিনা কথাটা? কিন্তু আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আমেরিকাকে আক্রমণ করেছে পার্ল হারবার, আবার আমেরিকা জাপানের উপরে আণবিক বোম ফেলেছে। তারপরে কেন জাপান এবং আমেরিকা একে অপরের মিত্র? তার কারণ হচ্ছে যে রাশিয়া জাপানের শত্রু, আমেরিকার শত্রু। তাই জাপান এবং আমেরিকা এবং জাপান একে অপরের মিত্র। কিন্তু আগেই বলছি, মিত্রতা মানে কিন্তু চিরস্থায়ী মিত্রতা না, শত্রুতা মানেও কিন্তু চিরস্থায়ী শত্রুতা না। এখন আসো, শাখালিন দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত? উত্তর বলো, দ্রুত বলো। এই তো তোমরা প্রশ্ন বুঝতে পারছো না। কোন সাগরে অবস্থিত? জাপান সাগরে। কোন প্রশান্ত কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে। এভাবে তোমরা বুঝবা। এবার লেখো কুরিল দ্বীপপুঞ্জ। কুরিল দ্বীপপুঞ্জ। ঠিক আছে, রাবিয়া কমেন্ট করছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওই একই তথ্য, একই তথ্য লেখো। প্রশান্ত মহাসাগরের জাপান সাগরে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে মালিক ছিল জাপান। না ফেরদৌসি, একমাত্র প্রবাল দ্বীপ মহেশখালী না, তুমি একটু ঠিক করো। একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, আর একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। এবার আসো কুরিল দ্বীপপুঞ্জ। সেম প্রশ্ন, কুরিল দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? 2 নম্বর, কোন সাগরে? কোন দুটি দেশের মধ্যে বিরোধ আছে? রাশিয়া জাপান। এবার যদি প্রশ্নটি আসে শাখালিন দ্বীপপুঞ্জ এবং কুরিল দ্বীপপুঞ্জ, বা কুরিল দ্বীপপুঞ্জ এবং শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে? একই সাথে যদি রাশিয়ার সাথে আর কোন দেশের? জাপানের সাথে, জাপানের সাথে আর কোন দেশের? রাশিয়া। তারপর যদি আসে রাশিয়া এবং জাপানের মধ্যে বিরোধ আছে নিম্নের কোন দ্বীপপুঞ্জের মালিকানাকে কেন্দ্র করে? আগে শুনবা অপশন ক শাখালিন, খ কুরিল, গ অন্য কিছু। নিশ্চিত থাকো উত্তর হবে ঘ, কারণ ওখানে দেওয়া থাকবে ক এবং খ উভয়। ওই যে রাশিয়া, একই তথ্য। তোমাদের মধ্যে সবচেয়ে বড় ফলটা তোমরা করো, অনেক সময় পুরো প্রশ্নটা ভালো করে উত্তরগুলো পড়ো না। কোনটি নয়, অনেক সময় এটা পড়ো না, সবগুলোই এটা সময় পড়ো না। হ্যাঁ, আবার ক ও খ, খ ও গ উভয়, এগুলো তোমরা অনেকে পড়ো। এটা হচ্ছে তোমাদের বড় মিস্টেক। আচ্ছা, এবার তোমরা যেটা লিখবা সেটা হচ্ছে ডোকলাম। এই ডোকলামের নাম শুনছো, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডোকলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। ডোকলাম দেখো, ভারত ও চীন সীমান্তে হ্যাঁ, প্রথমটা দেখে ভরাট করে দিয়ে আসো। ভারত ও চীন সীমান্তে ভুটানে অবস্থিত। কথাটা ভালো করে বুঝো। ভারত ও চীন সীমান্তে কোন দেশে? ভুটানে অবস্থিত একটি উপত্যকা। উপত্যকা
ভারত ও চীন সীমান্তে ভুটানে অবস্থিত একটি উপত্যকা, অবলিক দিয়ে লেখো মালভূমি। মালভূমি, এই মালভূমি পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমির নাম কি জানো? পামির মালভূমি। এটা হচ্ছে মানে সমতল ভূমি অপেক্ষা উঁচু এবং বিস্তীর্ণ ভূমিকে বলা হয় মালভূমি। সমতল ভূমি অপেক্ষা উঁচু এবং বিস্তীর্ণ, এটাকে কি বলা হয়? মালভূমি। এটা এটা এশিয়া মহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। এই মালভূমির মধ্যে তোমার সবচেয়ে উঁচু মালভূমি হচ্ছে পামির। এই পামিরকে বলা হয় পৃথিবীর হাত, এটা বিশেষ আসছে। আর উপত্যকা হচ্ছে দুই পাহাড় বা দুই পর্বতের মধ্যে অবস্থিত বিস্তীর্ণ অঞ্চলকে বলা হয় উপত্যকা বা ভ্যালি। ডোকলাম এটি কোন দেশে অবস্থিত বলো? শরীফুল ইসলাম স্যার এগুলো কোথা থেকে আহরণ করেছেন এত তথ্য? শরীফ, 1996 সালে যখন আমি ম্যাট্রিক পাস করি তখন থেকে আমার হাতে বিসিএস এর বই। তোমাদের অনেক প্রার্থীর কিন্তু ডেট অফ বার্থ মনে সেই সময় না। 93 সাল থেকে আমার হাতে বিসিএস এর বই, আমি 6 বার বিসিএস পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, যাকে এটা ভিন্ন কথা। তাহলে লেখো যে ভুটানে অবস্থিত, ভারত চীন সীমান্তে অবস্থিত কি এটি একটি মালভূমি। এবার বলো তো দেখি, একটু আগে যে একটা মুরগি এঁকেছিলাম মনে আছে? এই যে মুরগিটা, এই মুরগির এই জায়গায় যদি ভুটান হয়, আর এটা যদি সিকেন্স নেক করিডোর হয়, আর এখানে যদি কোনো দেশ, বিশেষ করে চীন যদি কোনো সামরিক ঘাঁটি স্থাপন করে, আর সেটা যদি ভুটান চীনকে করতে দেয়, নিশ্চয় ভুটানের সাথে ইন্ডিয়ার একটা দ্বন্দ্ব থাকবে। আর চীন সেটাই চাইবে যে ভুটানের এই জায়গায় একটা সামরিক ঘাঁটি স্থাপন করে পরবর্তীতে এখানে যদি ব্যারিকেড তৈরি করে দেওয়া যায়, আর 7 সিস্টার্সকে যদি উস্কে দেওয়া যায়, তাহলে এরা যদি স্বাধীনতার ঘোষণা দেয়, তাহলে সেটি দমন করবার জন্য চাইনিজ আর্মি বা চাইনিজ মিলিটারি ফোর্স তারা কিন্তু এদিকে যেতে পারবে না, তখন এই অঞ্চলটা স্বাধীন হয়ে যাবে। সেই কারণে বিকল্প রাস্তা হিসেবে বাংলাদেশের মধ্য দিয়ে এতদিন ইন্ডিয়া আগের সরকারের আমলে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। এখন কি বুঝতে পারছো কোথাকার ওয়াটার কোথায় চলে যাচ্ছে? এইবার যেহেতু আমরা সেই সুযোগটা ইন্ডিয়াকে দিচ্ছি না, এই জন্য ইন্ডিয়ার আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম উস্কানিমূলক কর্মকাণ্ড ঘটতেছে। এই হচ্ছে ঘটনাটি। আচ্ছা, তাহলে আমরা যে এখন আমরা সেদিকে যাচ্ছি না বাবা, দাদা চিন্তা না নাতি করুক, যে আমাদের চাকরি হলো নাকি? তাহলে প্রশ্নটি হলো যে ডোকলাম এটা কোন দেশে অবস্থিত? ভুটানে। কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? ভারত এবং চীন সীমান্তে। ভারত এবং চীন সীমান্তে। ভেরি গুড। এবার লেখো পানমুনজান, এটা বিশেষ আসছে। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনেক সুযোগ সুবিধা নিয়েছে। হ্যাঁ, এখন সুযোগ সুবিধা পাচ্ছে না, মাথা গরম হয়ে গেছে। আর আমরা কিন্তু অলরেডি নেপালের সাথে এবং ভুটানের সাথে অর্থনৈতিক সক্ষমতা বা অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতেছি। চীনের সাথে অলরেডি চীন কিন্তু আমাদের প্রস্তাব দিয়েছে যে চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার দরকার নেই। আর পাকিস্তান কিন্তু আমাদের যুদ্ধ বিমান দেওয়ার জন্য কিন্তু সাজছে। এগুলো যদি আমরা রিসিভ করি, তাহলে ইন্ডিয়া, যদিও এটা অনলাইনে ক্লাস, কিন্তু ইন্ডিয়া বুঝে যাবে যে ভূ রাজনীতি কাকে বলে। হ্যাঁ, অবশ্যই উচিত হবে, অবশ্যই করা উচিত হবে। কারণ সারা জীবন তুমি কিন্তু দাস হয়ে থাকতে পারো না, তুমি স্বাধীন রাষ্ট্র। অনেক কথা আছে, এগুলো আমি তোমাদেরকে না বলি। আচ্ছা, এরপরে যে তথ্যটি তোমরা লিখবা, হ্যাঁ রাবিয়া খাতুন, থ্যাংক ইউ। এরপরে তথ্যটি লেখো, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী মুশফিকুর রহমান উপত্যকা হচ্ছে দুই পাহাড় বা পর্বতের মধ্যে অবস্থিত বিস্তীর্ণ একটি জায়গা। হ্যাঁ, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত একটি কি? একটি গ্রাম। বিশেষ পরীক্ষায় প্রশ্নটি আসছে। দুই কোরিয়ার মধ্যবর্তী একটি গ্রাম বা অসামরিক এলাকা। দুই কোরিয়ার মধ্যবর্তী একটি গ্রাম বা অসামরিক এলাকা হচ্ছে পানমুনজান। এবার যে তথ্যটি তোমরা লিখবা, এরকম অনেক তথ্য আছে, অনেক তথ্য আছে। দক্ষিণ তালপট্টি দ্বীপ, এটা 29তম বিশেষ পরীক্ষা আসছে। এই দ্বীপটির অস্তিত্ব যদিও স্বীকার করা হয় না, ডুবে গেছে, যাই হোক। হ্যাঁ লেখো, অজু করে আজান দিতে যায় স্যার। ভেরি গুড শরীফুল ইসলাম, দোয়া রইল তোমার জন্য। লেখো, বাংলাদেশের সাতক্ষীরা জেলার, হ্যাঁ লিসা, অনেক কিছু শিখলাম, আরো বেশি শিখতে হলে পারে এখানে অ্যাডমিটেড হয়ে যাও। হ্যাঁ, আমি সরাসরি বলছি, আমি ক্লাস নেবো তোমাদেরকে ইনশাল্লাহ। কি বলছিলাম যেন? বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার, সাতক্ষীরা জেলার কোন উপজেলার? শ্যামনগর উপজেলার
হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। দেখছো? এবার বলো তো দেখি মোহনা কি জানো? মোহনা মোহনা হচ্ছে নদী যেখানে সাগরের সাথে মিশে যায়। এই মিশে যাওয়া জায়গাকে কি বলা হয়? মোহনা। আবার দুই নদীর মিলনস্থল, সেটা কি বলা হয়? মোহনা। তাহলে একটা নদী এবং আরেকটা সাগর কিংবা দুই নদীর মিলনস্থলকে কি বলা হয়? মোহনা। যেমন আমরা জানি যে ইলিশ মাছ নর্মালি কোথায় থাকে জানো? গভীর সমুদ্রে থাকে। আগে কথা বুঝো, ইলিশ মাছের বসবাস স্থল হচ্ছে গভীর সমুদ্রে। যখন ডিম পাড়ার সময় হয় তখন সে ওই যে বিভিন্ন নদীর মোহনায় চলে আসে, আর তখন জেলেরা তাকে ধরে। বুঝতে পারছো জিনিসটা? যে চাঁদপুরের মোহনায় প্রচুর ইলিশ ধরা পড়ছে, শুনি না আমরা কথাটা? তার মানে হচ্ছে যে সাগর এবং নদীর মিলনস্থল বা দুই নদীর মিলনস্থলকে কি বলা হয়? মোহনা। তাহলে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার, হ্যাঁ, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা। এবার আসো, দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা। কোন উপজেলা? কোন নদীর মোহনা? 29তম বিশেষ পরীক্ষা আসছে, আমি এই পরীক্ষাটা দিয়েছি, আমার মনে আছে 29তম বিশেষ পরীক্ষা। এবার লেখো 1981 সালে। তার ক্লাস টাইম বলে দেন, ক্লাস টাইম বলে দেন। বুঝলাম না রায়হান আলী, আমরা অলমোস্ট 5টার মধ্যে ক্লাস কমপ্লিট করে ফেলবো। দেখো 1981 সালে ভারত 81 সালে বাংলাদেশের কাছ থেকে এটিকে দখল করে নেয়। 1981 সালে ভারত বাংলাদেশের কাছ থেকে এটিকে দখল করে নেয়। এর পরে লিখবা এটা খুব সম্ভবত এরশাদের আমলে, খুব সম্ভবত। দেখো 1981 সালে ভারত বাংলাদেশের কাছ থেকে এটি দখল করে নেয়। এরপর লেখো এর অপর নাম পূর্বাশা বা নিউমুর। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা বা নিউমুর। নিউমুর লিখে দিয়ে আছে, পূর্বাশা বা নিউমুর। পূর্বাশা বা নিউমুর কার অপর নাম? দক্ষিণ তালপট্টি দ্বীপ। এবার বলো তো ভারত এবং বাংলাদেশের মধ্যে বিরোধ আছে কোন দ্বীপটির মালিকানা নিয়ে? নিউমুর বা পূর্বাশা বা দক্ষিণ তালপট্টি। এবার তোমরা যেটা গুরুত্বপূর্ণ যেটা তোমরা লিখবা, এটা বিশেষ পরীক্ষা আসছে, সেটা হচ্ছে গুয়ান্তানামো বে। কেউ কি নাম শুনছো? হ্যাঁ, দেখো গুয়ান্তানামো বে। না না, এটার অস্তিত্ব নেই। গুয়ান্তানামো বে দেখো কিউবায় অবস্থিত। কিউবায় অবস্থিত একটি দ্বীপ। কিউবায় অবস্থিত একটি দ্বীপ। লিখছো? এখানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি, আমেরিকার একটি সামরিক ঘাঁটি ও বন্দি নির্যাতন কেন্দ্র রয়েছে। আমেরিকার সামরিক ঘাঁটি ও বন্দি নির্যাতন কেন্দ্র রয়েছে। মোট কথা তোমাকে আমি ব্যাপারটা ক্লিয়ার করি। অনেকেই মনে করে যে গুয়ান্তানামো বে এটা মনে হয় একটি বন্দিশালা, বা মনে হয় এটি একটা জেলখানা, বা মনে হয় এটি একটি কারাগার। ব্যাপারটা কিন্তু তা না। মূলত গুয়ান্তানামো বে হচ্ছে একটা দ্বীপের নাম। বুঝতে পারছো? এখন এই দ্বীপে যদি কোনো একটা কারাগার বা জেলখানা বা বন্দিশালা স্থাপন করা হয়, তার নামটা কি হবে? গুয়ান্তানামো বে কারাগার। কথাটাকে বুঝতে পারছো? মূলত এটি একটা দ্বীপের নাম। হ্যাঁ, এখন এটি বিলুপ্ত বলতে এটা স্থগিত আছে, আবার ট্রাম্প এটাকে চালু করতে চাচ্ছে। আজান দিচ্ছে, একটু চুপ থাকা দরকার। আমরা একটু 2 মিনিট চুপ থাকি। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো একটু চুপ থাকি, আমরা 1 মিনিট চুপ থাকি।
তো আমাদের আলামিন মোল্লা, থ্যাংক ইউ সো মাচ আলামিন, থ্যাংক ইউ সো মাচ আলামিন, তোমার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া থাকবে। দেখো, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা বিশেষ পরীক্ষা আসছে, BRI পূর্ণরূপ হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা চীনের একটি উন্নয়ন কৌশল। লিখছো তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, তোমরা এখন লেখো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI, এটি চীনের একটি উন্নয়ন কৌশল। দাঁড়িয়ে লেখো 2013 সালে 2013 আন্ডারলাইন করো, 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই কৌশল পরিকল্পনাটি গ্রহণ করেন। 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই কৌশল পরিকল্পনাটি গ্রহণ করেন। সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই কৌশল পরিকল্পনাটি গ্রহণ করেন। লিখবা এই পরিকল্পনাটির উদ্দেশ্য হলো এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মধ্যে অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক যোগাযোগ জোরদার করা। তোমরা এই জটিল কথাগুলো বুঝবা না, আমি সংক্ষেপে বলছি। আমরা জানি হচ্ছে এই মুহূর্তে বিশ্ব অর্থনীতিতে প্রথম অবস্থানে যদি আমরা বলি আমেরিকা, এবং 2030 সাল নাগাদ ধারণা করা হচ্ছে আমেরিকার অর্থনীতির যে সমকক্ষমতা
সক্ষমতা এটা ওই জায়গায় পৌঁছে যাওয়ার কথা চায় না চীনের। এই জন্য চীনকে আমেরিকা তার পটেনশিয়াল থ্রেট হিসাবে মনে করছে, বিশেষ করে তার ইকোনমিক কম্পিটিটর। এখন চীন হচ্ছে এমন একটি রাষ্ট্র যেখানে খুবই স্বল্প শ্রমে, মানে স্বল্প বেতনে সেখানে শ্রমিক অ্যাভেলেবেল। আবার চীন মানুষের প্রয়োজন বোঝে, সে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়ন বোঝে। এই জন্য চীন চাচ্ছে যে চীনের সাথে কানেক্টিভিটি মানে যোগাযোগ, এটা এশিয়ার সাথে ইউরোপের এবং আফ্রিকার যদি বৃদ্ধি পায়, চীন ব্যবসা বাণিজ্য বিনিয়োগে চীনের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে চীনের একটা গ্রেট ইনিশিয়েটিভ, মানে মহাপরিকল্পনা। এই পরিকল্পনাটা গ্রহণ করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কত সালে? 2013 সালে। এটা বিশেষ পরীক্ষা আসছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এই কৌশল পরিকল্পনা কোন দেশ কর্তৃক গৃহীত হয়েছে? চীন কর্তৃক। কত সালে? 2013 সালে। কোন ব্যক্তি গ্রহণ করেছেন? শি জিনপিং। কোন দেশের প্রেসিডেন্ট? চীনের প্রেসিডেন্ট। এই পরিকল্পনার উদ্দেশ্যটা কি? এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা তিনটা দেশের মধ্যে যোগাযোগ স্থাপন করা। মোট কথা আছে যোগাযোগ স্থাপন করা। আচ্ছা, ভূ রাজনৈতিক অনেক টার্ম আছে, আমি আবারও বলছি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে পড়াচ্ছি। আরেকটা যেটা লেখো সেটা আছে যে ওয়ান চায়না পলিসি। ওয়ান চায়না পলিসি, ওয়ান চায়না পলিসি। আমি তোমাদেরকে আবার বলছি, আজকের পড়ানোটা শুধুমাত্র প্রিলিমিনারি প্রার্থীদের জন্য না, প্রিলিমিনারি লিখিত এবং ভাইভা, এটা একটা কম্বাইন্ড প্রিপারেশন সব চাকরির জন্য। দেখো, ওয়ান চায়না পলিসি বা এক চীন নীতি হলো, দেখো ওয়ান চায়না পলিসি বা এক চীন নীতি হলো পৃথিবীতে চীন বলে কেবল একটি রাষ্ট্রই রয়েছে, এবং তাইওয়ান চীনের একটি অংশ, এবং তাইওয়ান চীনের একটি অংশ। তাইওয়ান চীনের একটি অংশ, মনে থাকবে কথাটা, বুঝছো? এবার দেখো, এই যে চীন, এই চীনের প্রকৃত নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না, আর তাইওয়ানের প্রকৃত নাম হচ্ছে রিপাবলিক অফ চায়না। তাহলে তাইওয়ান এবং চীন দুটো রাষ্ট্রের শেষে কি আছে? চীন আছে। তাহলে তাইওয়ান যদি নিজেকে একটা চীন মনে করে, আর চীন যদি আরেকটা চীন হয়, তাহলে পৃথিবীতে চীন কয়টা? কিন্তু নীতি কি? চায়না পলিসি। তার মানে চীন মনে করছে ও আলাদা কোনো চীন না, ও আমার চীনের পার্ট। তাহলে চীন কয়টা? ওয়ান চায়না পলিসি মানে কি? এটা তো অ্যানালিটিক্যাল ভাবে তোমাকে বোঝাচ্ছে। ওয়ান চায়না পলিসির নাম কি, মানে বিষয়বস্তু কি? একটাই চীন, সেটা হচ্ছে এই মূল চীন, আর তাইওয়ান চীনের একটা অংশ, তাইওয়ান আলাদা রাষ্ট্র না। এবার বলো তো, পৃথিবীতে কোন দেশের সাথে বাংলাদেশের শুধু বাণিজ্যিক সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক নেই? আর কোন দেশের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই? ইসরায়েল। তাহলে তাইওয়ানের সাথে যদি আমরা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করি, তাহলে আমাদের সমস্যা কি হবে? চীন অখুশি হবে, আমাদের সাথে সম্পর্ক খারাপ হবে। কারণ চীন মনে করবে যে আমাকেও সে রাষ্ট্র মনে করতেছে, তাইওয়ানকেও রাষ্ট্র মনে করতেছে। তাহলে তো আমরা বুঝতে পারছো কথাটা? আর অনেক কথা আছে, তাই এর মূল কথা হচ্ছে যে চীন আলাদা কোনো, এটা অনেক বড় হিস্ট্রি আছে। যদি কোনোদিন সময় থাকে আমি তোমাদেরকে সেটা বলবো, কিভাবে ফরমোজা থেকে তাইওয়ান হয়েছে, এখানে কুওমিনচাং পার্টির অবদান কি ছিল, চিয়াং কাইশেক নামক একজন ব্যক্তি ছিল, এটা অনেক বড় হিস্ট্রি। সেটা বলতে গেলে পর অনেকে এই লাইভ ক্লাসে থাকবে না। আমার কথাকে বুঝতে পারছো? মানে আমার এই ক্লাসের কথাগুলো শুনতে হলে কি দরকার বলতো? প্রচুর পরিমাণে ধৈর্য দরকার, নাকি কি মনে হচ্ছে তোমাদেরকে? প্রথম হয়তো মনে হতে পারে স্যার এত জটিল জটিল কথাগুলো বলছে, এগুলো তো আমাদের মনে থাকবে না। কিন্তু চাকরি পেতে হলে কি মনে তো রাখতে হবে। আমি কি তোমাদেরকে যে কথাগুলো বলছি এগুলো কি খুব সাধারণ কথা তাই মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, আচ্ছা। এবার তোমরা যে তথ্যটি লেখবা বা তোমরা যে কথাগুলো শুনবা, তোমাদের লেখার দরকার নেই। তোমরা এবার একটু লেখো যে অস্ট্রেলিয়া পরিস্থিতি লেখো। অস্ট্রেলিয়া পরিস্থিতি। ওশেনিয়া মহাদেশের মধ্যে দুটো দেশ আছে, একটা অস্ট্রেলিয়া এবং একটা নিউজিল্যান্ড। পরীক্ষা আসলে পারে এখান থেকে আসবে। অস্ট্রেলিয়া পরিস্থিতি লিখছো? নাম্বার 1 তথ্য লেখো, আয়তনে ও জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ। আয়তনে ও জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া।
আয়তনে এবং জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ কি? অস্ট্রেলিয়া। লিখছো? পরের তথ্যটি লেখো। তাইওয়ান সম্পর্কে জানবা ইনশাল্লাহ, পরে জানবা। ও রাবিয়া, এটা অনেক বড় আলোচনা, আগামীতে বলবো ইনশাল্লাহ। পরের তথ্যটি লিখবা। অস্ট্রেলিয়া নামে পূর্বে একটি মহাদেশ ছিল। অস্ট্রেলিয়া নামে পূর্বে একটি মহাদেশ ছিল। কি মহাদেশ? অস্ট্রেলিয়া নামে যদি পূর্বে একটি মহাদেশ থাকে, তাহলে এই মহাদেশের নাম কি ছিল? অস্ট্রেলিয়া মহাদেশ। আমি প্রশ্নটা কিভাবে আসছে আমি তোমাকে বুঝাই দিচ্ছি। অস্ট্রেলিয়া নামে পূর্বে একটি কি ছিল? মহাদেশ ছিল, যার নাম ছিল অস্ট্রেলিয়া মহাদেশ। দেখো, যার নাম ছিল অস্ট্রেলিয়া মহাদেশ, এখান থেকে বিশেষ পরীক্ষা প্রশ্নটি আসছে। যার নাম ছিল অস্ট্রেলিয়া মহাদেশ। লিখছো? তাহলে অস্ট্রেলিয়া নামে পূর্বে একটি মহাদেশ ছিল, যার নাম ছিল অস্ট্রেলিয়া মহাদেশ। পরের তথ্যটি লিখবা। অস্ট্রেলিয়া মহাদেশের বর্তমান নাম কি? ওশেনিয়া মহাদেশ। অস্ট্রেলিয়া মহাদেশের বর্তমান নাম হলো ওশেনিয়া মহাদেশ। এরপরে তথ্যটি লিখবা। ওশেনিয়া মহাদেশকে বলা হয় দ্বীপ মহাদেশ। ওশেনিয়া মহাদেশকে বলা হয় দ্বীপ মহাদেশ। এবার লিখবা আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ। অস্ট্রেলিয়া অবলিক ওশেনিয়া মহাদেশ। আয়তনে বিশ্বের সবচেয়ে, এটা সম্ভবত 45তম বিশেষ পরীক্ষা আসছে, সম্ভবত 45 বা 46। আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। বলো তো দেখি, আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া। জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ এশিয়া মহাদেশ। চীন এবং ভারত এদিক থেকে আমাদের মুখ উজ্জ্বল করেছে বিশ্বে, বুঝতে পারছো না? জনসংখ্যার কারণে। তাহলে চীন এবং ভারত যথেষ্ট অবদান রেখেছে। অর্থাৎ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে ভারত, দ্বিতীয় হচ্ছে চীন। এখন তোমার এই উত্তর আমি কিভাবে দিব? তাহলে এই উত্তর কি? আগে চীন ছিল, এখন চীন জন্মগ্রহণ কম দিচ্ছে, কম জন্ম দিচ্ছে, ভারত বেশি দিচ্ছে, তাই ভারতের জনসংখ্যা বেশি। এছাড়া তোমার উত্তর আমি কি দিব? বোঝো না কেন কথাটা? অর্থাৎ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? ভারত। দ্বিতীয় বৃহত্তম দেশ হলো। আয়তনে এবং জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি? দ্বিতীয় বড় মহাদেশ কোনটি? আফ্রিকা। ইউরোপ হচ্ছে ষষ্ঠ, তৃতীয় উত্তর আমেরিকা, চতুর্থ দক্ষিণ আমেরিকা, পঞ্চম এন্টার্কটিকা, আর ষষ্ঠ হচ্ছে ইউরোপ। আর সবচেয়ে ছোট কোনটি আয়তনে? ওশেনিয়া। আর জনসংখ্যা সবচেয়ে ছোট কোনটি? এন্টার্কটিকা। কারণ এন্টার্কটিকা মহাদেশ তো মানুষ বাস করে না, এখানে বরফে আচ্ছন্ন, এটা বরফাচ্ছন্ন মহাদেশ বলা। বুঝতে পারছো জিনিসটা? তাহলে আয়তনের সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? কি বলো? ওশেনিয়া মহাদেশ অথবা অস্ট্রেলিয়া মহাদেশ। ক্লিয়ার? এবার লেখো, সেটা হলো যে অস্ট্রেলিয়ার সিডনিকে বলা হয়, সিডনি নাম শুনছো? সিডনিকে বলা হয় দক্ষিণের রানী। অস্ট্রেলিয়ার সিডনিকে বলা হয় দক্ষিণের রানী। দক্ষিণের রানী বলা হয় সিডনিকে। হ্যাঁ, এরপর লেখো নিউজিল্যান্ড। এই যে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড নিয়ে প্রথম তথ্য হচ্ছে নিউজিল্যান্ডকে বলা হয় দক্ষিণের গ্রেট ব্রিটেন। নিউজিল্যান্ডকে বলা হয় দক্ষিণের গ্রেট ব্রিটেন।
আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে যে নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় কিউই। কিউই বলছি, মাউরি প্রসঙ্গ আসছে। এই কিউই কিন্তু নিউজিল্যান্ডের একটা পাখির নাম, একটা ফলের নাম। আবার এটাকে কেউ কেউ কিউই বলে থাকে। আর মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের আদিম অধিবাসী। এটা বিশেষ পরীক্ষা আসছে, তোমরা এই ভুলটা প্রায় করো যে কনফিউজিং, মানে তোমরা হ্যাঁ, মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের আদিম অধিবাসী, কিউই হচ্ছে নিউজিল্যান্ডের একটা ফলের নাম, একটা পাখির নাম। আবার এদেরকে বলা হয়, যেমন ক্রিকেটে এই টার্মটি ব্যবহার করা হয়, কিউইদের সাথে বলে না কথাটা। তাহলে এই মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের আদিম অধিবাসী। আচ্ছা, এবার একটু তোমরা শুনবা, সব লেখার দরকার নেই। ওশেনিয়া মহাদেশের মধ্যে একটা অঞ্চল আছে মাইক্রোনেশিয়া অঞ্চল, একটা অঞ্চল আছে মেলানেশিয়া অঞ্চল, একটা অঞ্চল আছে পলিনেশিয়া অঞ্চল। এখানে যে দেশগুলো আছে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমি তোমাদের লিখালাম না। আর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুটি হচ্ছে বড় দেশ। এছাড়াও কিছু টার্মিনোলজি আছে, তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এগুলো তোমাদের লিখিত পরীক্ষার জন্য, তার চেয়ে ভাইবার জন্য ইম্পর্টেন্ট, প্রিলিমিনারির জন্য না। যেমন নর্থ সাউথ গ্যাপ বলে একটা টপিক আছে। তারপরে কলোনিয়ালিজম, নিউ কলোনিয়ালিজম, এম্পেরিয়ালিজম, নিউ এম্পেরিয়ালিজম, নিউ ওয়ার্ল্ড অর্ডার, রিয়ালিজম, তারপরে লিবারেলিজম, অনেক টপিক আছে। তারপরে ফ্যাসিজম, তারপরে র্যাসিজম, অনেক টপিক আছে। এটা অনেক আপার লেভেলের ডিসকাশন, আজকে আমি এগুলো ডিসকাস করছি না, আবার অন্যদিন ডিসকাস করব। তোমাদের প্রিলিমিনারি উপযোগী এবং লিখিত উপযোগী যে তথ্যগুলো খুব বেশি দরকার বলে আমি মনে করছি, সেগুলো তোমাদেরকে আজকে খাতায় লিখালাম। বাকি কথাগুলো আবার পরবর্তী ক্লাসে বলবো। আদিম অধিবাসীদেরকে বলা হয় মাউরি, নিউজিল্যান্ডের আদিম অধিবাসীদেরকে কি বলা হয়? মাউরি। আর কিউই হচ্ছে নিউজিল্যান্ডের একটি ফলের নাম, একটা পাখির নাম। আবার কেউ কেউ নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয়ে থাকে। আচ্ছা, এবার আসি, তোমাদেরকে লাস্ট একটা ইনফরমেশন দিয়ে তোমাদেরকে আমি শেষ করে দিচ্ছি। এবার একটু খুব শুনবা, একটু মনোযোগ সহকারে শুনবা। এই যে অধিবাসী, আদিবাসী আর উপজাতি, এই দুটা শব্দ তোমাদেরকে কনফিউজ করে দেয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা খুবই সেন্সিটিভ শব্দ এবং এটা বিশেষ ভাইবা বোর্ডে এটা জিজ্ঞাসা করা হয়। উপজাতি মানে হচ্ছে যে বাংলাদেশের, বলতো, বৃহৎ পরিসরে না। যেমন বাংলাদেশের বৃহৎ জাতিসত্তার মানুষ হচ্ছে বাঙালি জাতি, এবং এটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাও বটে। যদিও সে প্রসঙ্গে যাচ্ছি না, জুলাই অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে তো মুক্তিযুদ্ধের চেতনাটা ফিকে হয়ে গেছে। এখন গারো, চাকমা, মারমা, এদেরকে আমরা বলে থাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী। আবার কেউ কেউ এদেরকে আমরা উপজাতি পর্যন্ত বলতে পারি। যদি আমরা এদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দিই, তাহলে সমস্যা হবে। আদিবাসী মানে হচ্ছে যে এমন একটি জনগোষ্ঠীকে আমরা বুঝবো যে জনগোষ্ঠীর আদিবাস বা আদি নিবাস ওই জায়গাটা। তাহলে যদি আমরা এই যে আমাদের দেশে যারা আছে এদেরকে যদি আমরা আদিবাসী বলি, তাহলে এরা যেখানে যেখানে বসবাস করছে, যদি তারা ওই অঞ্চলের স্বাধীনতা ঘোষণা করে, তাহলে আলটিমেটলি তো আমরা অপরাধ। কেন ওই অঞ্চলটা আমাদের অঞ্চলে নিচ্ছি। কতটা বুঝতে পারছো? এটা তোমাদের অনেক আপার লেভেলের বিষয়। এটা বিশেষ ভাইবাতে জিজ্ঞাসা করা হতে পারে যে গারো, এটা বলা হয়েছে, গারোরা কি আদিবাসী নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী? আর যদি আদিবাসী হয় তাহলে কেন আমরা তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতি দিচ্ছি? এটা খুবই সেন্সিটিভ, খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, সেদিকে আমি যাচ্ছি না। ক্ষুদ্র নৃগোষ্ঠী, আরো অনেক কথা আছে, অনেক কথা আছে। সংখ্যালঘু বলেও কোনো কথা নেই। সংখ্যালঘু শব্দটি আসবে কেন? একটা জাতিসত্তার মানুষ তার ধর্মীয় কারণে বিভিন্ন ধর্মের হতে পারে, কিন্তু তারা মাইনরিটি হবে কেন? তারা একটা দেশের নাগরিক। আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না। পূর্বের ক্লাসে নেলসন ম্যান্ডেলার কথা আজকে বলতে চেয়েছিলেন, ভেরি গুড। আচ্ছা, খুব সুন্দর একটা প্রসঙ্গ তুমি আনলে। শোনো, নেলসন ম্যান্ডেলা সম্পর্কে তোমাকে যদি আমি বলি, নেলসন ম্যান্ডেলা হচ্ছে যে আফ্রিকা মহাদেশের, বিশেষ করে দক্ষিণ আফ্রিকাতে যারা কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী ছিল, তারা তাদের অধিকার থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়েছিল। 342 বছর ধরে সেখানে শ্বেতাঙ্গরা দক্ষিণ আফ্রিকাকে শাসন করেছে। তার মানে অলমোস্ট 342 বছর ধরে যারা কৃষ্ণাঙ্গ বা যারা নিগ্রো, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এভাবে বর্ণগত কারণে বা গায়ের বর্ণের কারণে কাউকে সুপ্রিয়র, কাউকে ইনফেরিয়র, এটা মনে করাকে বলে র্যাসিজম বা বর্ণবাদ। নেলসন ম্যান্ডেলা এই কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে, মানে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের জন্য তিনি
প্রায় যদি আমি বলি দীর্ঘদিন যাবত তিনি কারাভোগ করেছেন। 27 বছর, এক্সিলেন্ট, 27 বছর, 63 থেকে 90 পর্যন্ত 27 বছর তিনি কারাভোগ করেছেন। এরপর তিনি কারামুক্ত হয়েছেন, হয়ে এই তোমার ইয়েতে দক্ষিণ আফ্রিকাতে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে প্রেসিডেন্ট হয়েছে 94 সালে। এরপরে সে 5 বছর ক্ষমতা থাকার পরে 99 সালে সে স্বেচ্ছায় অবসর নিয়েছে, কারণ সে জানে যে ক্ষমতা গ্রহণ করলে সে বিতর্কিত হয়ে যাবে। ক্ষমতা গ্রহণ করেছে জাস্ট কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এত বড় একজন মহান নেতা, সে নোবেল পুরস্কারও পেয়েছে শান্তিতে 93 সালে। এরপরে সেই ব্যক্তি, তার একটা বই রয়েছে, যে বইটির নাম হচ্ছে লং, না এ হবে না, এ হবে না, লং ওয়াক টু, না না এ হলে পরে সেটা ভুল হবে। এ লং ওয়াক টু ফ্রিডম, এই কথাটা হবে না, শুধু কি হবে লং ওয়াক টু ফ্রিডম। অর্থাৎ এর বাংলা অর্থ দাঁড়াচ্ছে কি, এর বাংলা অর্থ দাঁড়াচ্ছে যে ফ্রিডম মানে মুক্তি এত সহজে অর্জন হবে না, তোমাকে দীর্ঘ পথ, লং ওয়াক মানে দীর্ঘ পথ হাঁটতে হবে। কিন্তু বাংলা ওইভাবে করলে তো হবে না যে দীর্ঘ পথ হাঁটতে হবে, তা কিন্তু বলা হচ্ছে না, তোমাকে দীর্ঘ সংগ্রাম করতে হবে, তারপরে তুমি মুক্তি অর্জন করবে। এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। ঠিক আছে, তোমাদের আজকের ক্লাসে আজকে এ পর্যন্ত রাখছি। আমার কাছে তো কোনো পিডিএফ নেই, তোমরা আজকে এ পর্যন্ত থাকো। তোমরা যারা অনলাইনে ক্লাস করলে আবার পরবর্তী ক্লাসে দেখো, আমার সব মাথায় পিডিএফ, আমার পিডিএফ সব মাথায়, ওয়ার্ডও মাথায়, পিডিএফও মাথায়। ও আচ্ছা, আমি আমি ওইটা জানি না, আমি আমি আসলে ওইরকম না। ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা রইলো যারা ক্লাস করছিলে আজকে। আর যে মেসেজ দিয়েছি সেই মেসেজটা প্রত্যেকে কনভে দাও। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। শেষ পর্যন্ত